হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আগের দিন আমরা বলেছিলাম কি আজকে ভাবত ভাবমটা করাবো। অ্যাকচুয়ালি এই ভাবত ভাবমটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা কেউ নাম শুনেছে এর আগে? এর আগের দিন কি হ্যাঁ আমরা স্যার, আমি শুনেছি। আচ্ছা, আর কেউ? হ্যাঁ স্যার, শুনেছি হ্যাঁ, বিষয়টা। শুনেছি কিন্তু শুনেছি স্যার। ওকে, ভাবত ভাবম জিনিসটা কি? ভাব সাপেক্ষে ভাবের মানে সম্পর্ক। আচ্ছা, আর কেউ? স্যার ধরুন, যেটা আমরা যেরকম ফার্স্ট হাউস আমরা নিজেকে ধরি, ফোর্থ হুম, হাউস যেরকম পরিবারকে ধরি, হুম, সেভেন্থ হাউস ওয়াইফকে ধরি। তো আমরা যেরকম ফার্স্ট হাউস থেকে আপনার পরিবার 4 নম্বর ঘরে আসছে, হুম। তো সেই ক্ষেত্রে যদি আমি মানে স্পাউসের পরিবার করতে চাই, তাহলে তাহলে আমরা 10 নম্বর হাউসটা হবে ওই স্পাউসের বা বাড়ি আর কি, এরকম একটা ব্যাপার। তারপরে ধরুন আহ, এই- আচ্ছা, মানে বুঝতে ব্যাপারটা পেরেছি, এরকম মানে যে বুঝতে পেরেছি। আর কেউ? হুম, ওকে, সেটা তো তাহলে আমি বলছি। ভাবত ভাবম, এটা হচ্ছে সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে? এর থেকে যদি আমরা বাংলা করি, এর বাংলা অর্থ হবে ভাবের থেকে ভাব। ভাব মানে হচ্ছে আমরা যে 12টা ভাবের কথা বলছি, এটা হচ্ছে সেই ভাব। তো এই ভাবের থেকে ভাব এর অর্থ হচ্ছে আমরা 12টা ভাবের 12টা কারক তত্ত্ব জানি, যে প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা সিস্টেম আছে, আলাদা আলাদা প্যাটার্ন আছে, আলাদা আলাদা থিওরি আছে। এবার এইগুলো কি করে, যে একটা আরেকটার সাথে কানেক্টেড, মানে হেল্পিং ভাব যদি আমরা বলতে পারি। ঠিক আছে, হেল্পিং ভাব, যে একটা ভাব সে 100% রেজাল্ট কখনো দিতে পারে না, একটা ভাবের সাথে আরেকটা ভাব কানেক্টেড। কিভাবে কানেক্টেড, আমি জাস্ট অ্যাজ এ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। দেখা গেল কোনো ব্যক্তি কর্ম, হ্যাঁ কর্ম নিয়ে বলি, কর্ম নিয়ে খুব টেনশনে আছে। প্রথমে এলো, এসে বললো যে আমার কর্মটা একটু দেখে দিন তো, আমার কর্ম কবে থেকে হবে, আমার কর্ম কি অবস্থায় আছে, ঠিক আছে, কেমন হবে, এর মধ্যে কতটা আর্থিক বেনিফিট পাওয়া যাবে। অর্থাৎ তাহলে কি হবে, তিনটে কথা অলরেডি আমি বলে দিলাম, চারটে কথা বললাম। প্রথম হচ্ছে কর্মের কি অবস্থা, মানে কর্মপতির কি অবস্থা, কর্ম কেমন হবে, সেই কর্মে কি তার উন্নতি হবে, ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে কি টেনশন হবে, টেনশন মানে হচ্ছে অষ্টম ভাব জুড়ে গেল। কর্মক্ষেত্রে কি শত্রু থাকবে, মানে সিক্স হাউস জুড়ে গেল। কর্মে কি সে সফলতা পাবে, মানে অর্থাৎ সফলতার মধ্যে কিন্তু আরো তিন চারটে পয়েন্ট ঢুকে গেল। ব্যক্তি অর্থ ইনকাম করছে কর্ম থেকে, কিন্তু তার কোনো স্বপ্ন পূরণ করতে পারছে না সে, তাহলে সে কি সফল ব্যক্তি হিসেবে আহ যোগ্য হবে? একজন ব্যক্তি কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করছে, কিন্তু সেই অর্থ দিয়ে তার কোনো ইচ্ছাই পূরণ করতে পারছে না। যেমন ধরে নিলাম যারা বিদেশে চাকরি করে, হুম, বিদেশে আছে, বহু বছর ধরে ভিসা নিয়ে আছে, কিন্তু সে হয়তো বাড়িতে পয়সা পাঠাচ্ছে, সোর্স অফ ইনকাম তার প্রচুর হাই, তার স্যালারি প্রচুর হাই, কিন্তু উনি কি জবে সফল হচ্ছেন বা সুখে আছেন কি ওই জবটা নিয়ে? প্রথমেই বলে দেবে যে না দাদা, আমি একদম সুখে নেই, ঘর পরিবার থেকে আলাদা থাকি, কে ভালো থাকে। নাম্বার ওয়ান পয়েন্ট হয়ে গেল যে তার মানসিক স্থিতি আনস্টেবল, ঠিক আছে। সেকেন্ড অপশন হচ্ছে, যদি জিজ্ঞেস করে দাদা আপনি এই জব নিয়ে কি সত্যি সফল, বলে না আমি শুধুমাত্র ওই আছি, একরকম চলে যাচ্ছে, কাজ করতে হয় করি, কারণ বাড়িতে টাকা পয়সা পাঠাচ্ছি, জমি জায়গা কিনতে বলেছি, ঘর বাড়ি বানাতে বলেছি, ব্যাস। কিন্তু নিজে যে ইচ্ছাগুলো, হয়তো তাহলে তার ইচ্ছা ছিল আলাদা, তার ইচ্ছা ছিল যে একটা ভালো গাড়ি হবে, একটা বাড়ি হবে, কিন্তু সে নিজে করতে পারছে না। এবার কখন করবে, দেখলো 10 বছর পরে বাড়ি ফিরলো, বাড়িতে ফিরে দেখলো সেই বাড়ি পুরনো হয়ে গেছে, সেই গাড়িও পুরনো হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ তার মনের যে সন্তোষ, সেই সন্তোষটা কিন্তু সে কোনোদিনই পাচ্ছে না। তো এর অর্থ হলো যে এক একটা ভাব এক একটা ভাবের সাথে কানেক্টেড হয়ে তবে তার রেজাল্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। প্রত্যেকটা ভাবের একটা ভাবত ভাবম হয়, হুম, বা হেল্পিং ভাব বলতে পারি আমরা, খুব সহজের জন্য হেল্পিং ভাব। এইবার অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট ভাবের
রেজাল্ট ফলাফল কেবলমাত্র ওই ভাবের মধ্যে সীমাবদ্ধ থাকলেও না। এই এক্সাম্পল আমরা ক্লিয়ার করেছি, বোঝা গেল? বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই ভাবত ভাবমের একটা সূত্র আছে যেটা আমরা কি করে ক্যালকুলেশন করব, যে কোন ভাবের কোন ভাব হচ্ছে তার ভাবত ভাবম হবে। সপ্তম ভাব কিন্তু তার হচ্ছে আয়না, সেই ভাবের উল্টো দিকে যে ভাব বসে থাকবে সেটা হচ্ছে দর্পণ বা আয়না, ওটার মধ্যে আমার প্রতিবিম্ব আমি দেখতে পাবো। যেমন প্রথম ভাবের সপ্তম ভাব, প্রথম ভাব আমি নিজে, সপ্তম ভাব হচ্ছে আমার পার্টনার, তাই তো? আমার ভুল আমার পার্টনার দেখতে পায়, আর আমার পার্টনারের ভুল আমি দেখতে পাই। ইয়েস আর নো? এমনই তো হয় সংসার জীবনে, তাই তো? হ্যাঁ, তো কিন্তু এটা কিন্তু সেই লজিক নয়, এটা হচ্ছে ভাবত ভাবম, মানে একটা ভাবের থেকে তার সহায়ক ভাব। এর সূত্র হচ্ছে একদম সিম্পল, যেই ভাবের আমরা গণনা করব ঠিক সেই ভাবকে লগ্ন বানিয়ে তত নাম্বার ভাব আগে গুনবো। যদি আমরা সপ্তম ভাবের ভাবত ভাবম খুঁজতে যাই, সপ্তম ভাবের, তাহলে সপ্তম ভাব থেকে একবার মাঝে ইন্টারাপ্ট করছি স্যার, যে স্যার 10th হাউসটা নিয়ে বলছিলেন, স্যার 10th হাউসটা একবার বলে দিন, তাহলে মনে হয় ওটা একবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো 10th হাউসে যদি আমরা ভাবত ভাবম বার করতে চাই, তাহলে 10th হাউসকে লগ্ন বানাবো, আর 10th হাউস থেকে আমরা আরো 10 নাম্বার ঘর আগে এগিয়ে যাব। তাহলে এবার আমরা গুনতে থাকি, 10 নাম্বারকে 1 নাম্বার গুনবো, যেহেতু আমরা ওটাকে গণনার ক্ষেত্রে ওটাকে লগ্ন বানিয়েছি, কিন্তু জন্ম ছকের লগ্ন যেটা সেটা লগ্নই থাকবে, এটা শুধুমাত্র ভাবত ভাবম ক্যালকুলেশনের জন্য। ওকে, তাহলে 10 নাম্বার হলো 1 নাম্বার, 11 নাম্বার হলো 2 নাম্বার, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, কত নাম্বার ভাব এলো? সপ্তম ভাব। একদম কারেক্ট, সপ্তম ভাব। তো দশম ভাব হচ্ছে কর্ম, সপ্তম ভাব কি? পার্টনারশিপ, তাই তো? সপ্তম ভাব থেকে কি দেখে? দশম ভাব হচ্ছে কর্ম, আর সপ্তম ভাব হুম লগ্ন সাপেক্ষে দশম ভাব হচ্ছে পার্টনারশিপ, সপ্তম ভাব পার্টনারশিপ। আচ্ছা, এইবার কে দাঁড়া এসছে, আমি তাকে একটুখানি অ্যাড করে। তো তাহলে সপ্তম ভাব হচ্ছে বিজনেস, তাহলে কর্ম পেশা অর্থাৎ দশম ভাব চূড়ান্ত রূপ হলো কি? একজন স্বাধীন ব্যবসায়ীর ক্ষেত্রে কি কেমন রেজাল্ট পাবে সেটা সপ্তম ভাব কিন্তু ডিসাইড করে বলছে। যে আমার বিজনেস কেমন চলবে, বিজনেস মানে হচ্ছে আমি কর্ম করছি, তো সেই কর্ম সপ্তম ভাব হচ্ছে কি? আমার সামনে ডে টু ডে লাইফে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। মনে পড়ছে যখন আমি সপ্তম ভাব পড়াছিলাম? মনে পড়ছে কি? হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ, তো আমার বিজনেস বা আমার কর্ম কেমন চলবে সপ্তম ভাব আমাকে বলে দেবে, যে আমার ডে টু ডে লাইফে কাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কাদের সঙ্গে দেখা হচ্ছে এর অর্থ হলো যে আমার বিজনেসের মানে মার্কেটিং স্কিল কেমন আছে, বা আমার মানে কাস্টমার বেসটা কেমন হচ্ছে। বোঝা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝেছি। এরপরে আবার দেখা যাচ্ছে কি দশম ভাব হচ্ছে কি আমাদের মান সম্মান, তাই তো? পদমর্যাদা, খ্যাতি, ফ্রেম, নেম ফ্রেম, এগুলো। আবার সপ্তম ভাব কি? সপ্তম ভাব হচ্ছে আমার সামনে অবস্থান করা মানুষ। তো এবার নেম ফ্রেম আমাকে কে দেবে? আমার সামনে যারা থাকে তারাই তো দেবে, তাদের কাছেই তো আমি সম্মানীয় ব্যক্তি হব। তো এবার দেখা গেল আমার দশম ভাব অত্যন্ত ভাবে বলিষ্ঠ এবং খুব পাওয়ারফুল একটা ভাব, দশম ভাব। কিন্তু আমার যে নাম যশ খ্যাতি কারা দেবে, সেই জনগণের ভাবটা অর্থাৎ সপ্তম ভাব, সেটা দুর্বল। তাহলে আমি কি সেই হিসেবে খ্যাতি অর্জন করতে পারবো? এস অর নো? না স্যার। পাবো না, সেই হিসেবে আমরা রেজাল্ট কিন্তু পাবো না। আচ্ছা, এই একটা গেল। আরেকটা কি? জীবন সঙ্গীর ভাব। তো দশম ভাব হচ্ছে আমাদের কর্ম, এবং জীবন সঙ্গী যখন আমাদের জীবনে আসে
এবার কি হয়, অনেক সময় ভাগ্যের পরিবর্তন হয়, কর্মের পরিবর্তন হয়, কারণ তার ভাগ্য এর সাথে কানেক্টেড হলো। বোঝা গেল? তো এইভাবে আমরা ভাবত ভাবমের একটা সূত্র সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সব ক্ষেত্রে, যে কোন ভাব একা রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অন্য কার কার হেল্প নেবে। একা নয়, সরি, কোনো ভাব একা রেজাল্ট দিতে পারে না, তার সঙ্গে অন্য কোন কোন ভাবের হেল্প নিতে পারে, অর্থাৎ ভাবত ভাবম। এবার এক একটা ভাবের এক একটা ভাবত ভাবম হবে। যেমন দশমের ক্ষেত্রে দশম ঘর, নবমের ক্ষেত্রে নবম ঘর, ঠিক আছে, তৃতীয়ের ক্ষেত্রে তৃতীয় থেকে তৃতীয়, এইভাবে আমরা করব। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? স্যার এখানে একটা জিনিস জিজ্ঞেস করার আছে। হুম স্যার ভাবত ভবনে আমরা যখন ঘরটা কাউন্ট করছি, হুম। তো এটা আপনার ছক অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজই যাচ্ছে। তো এটা যেমন সবসময় কি আমরা যেমন আমরা লগ্ন থেকে ঘর গণনা করি, হ্যাঁ মেষ রাশি, তারপরে বৃষ রাশি, মিথুন, কর্কট, ওভাবেই আমরা গণনা করব অ্যান্টি হ্যাঁ ক্লকওয়াইজ। মানে ওই অ্যান্টি ক্লকওয়াইজ, মানে হুম। কখনো এটা ক্লকওয়াইজ আমরা করবো মানে না, আমার যাব না। ঠিক না, আছে, এটাই কোনোদিনই যাব না। ঠিক ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা আর হ্যাঁ, একটা কথা বলো বলো। বলছি যে 10th হাউসটাকে তো আমরা ধরছি কর্মভাব। হুম। এবার কর্মের সফল হবে কি হবে না সেটা দেখতে গেলে তাহলে 10 থেকে 10-এ যাচ্ছি নাকি? কর্মে সফল না, কর্মের যে কর্মভাবের পরিস্থিতি কেমন হবে, তার মধ্যে সে তার হ্যাঁ, সেটা বিজনেসে তো 10 সফল, থেকে- বিজনেস কি তার ভালো চলবে, সে দশম থেকে দশম হচ্ছে তার ভাবত ভাবম। 10কে এক এক ধরে এবার ওখান থেকে আবার 10 নাম্বার গুণ, তাহলে সপ্তম ভাব আসবে। এটা যদি স্যার চাকরি হলে চাকরি ধরতে গেলে 6 হাউসে যেতে হবে। সপ্তম ভাব কি? সপ্তম ভাব হচ্ছে নিজের স্বাধীন বিজনেস, রাইট? বিজনেস তো স্বাধীনই হয়, হুম, এস আর নো? এবার বিজনেসের থেকে আমরা ষষ্ঠ ভাবে আসবো, অর্থাৎ বিজনেসের হচ্ছে স্বাধীনতা, তো স্বাধীনতাকে পরাধীনতায় আনতে হবে, অর্থাৎ তার থেকে 12th হাউস, সপ্তম ভাবের থেকে 12th হাউস হচ্ছে 6 হাউস, 6 হাউস হচ্ছে আমাদের পেশা বা ওই যে সার্ভিস, জব, তাই তো? বোঝা গেল সুজাতা? আমি আবার হ্যাঁ। একদম বুঝতে পারছি না। ওকে, আরেকটা যে আর স্যার কে বললো বুঝতে পারছি না? এক সেকেন্ড। আমি ওকে ওকে, আচ্ছা, আমরা আগের দিন যখন পড়াছিলাম সপ্তম পতি, তখন আমরা একটা কথা বলেছিলাম যে যে কোনো ভাবের হানি করে হচ্ছে তার পিছনের ভাব, মানে তার দ্বাদশ ভাব। হ্যাঁ, যে কোনো ভাবে, যে কোনো ভাবের হানি করবে হচ্ছে তার দ্বাদশ ভাব, ঠিক আছে? সপ্তম ভাবকে কেন মারক ভাব বলা হয় সেটাও আগের দিন আমরা বলেছিলাম। কারণ সপ্তম ভাবের থেকে যদি আমরা দ্বাদশ ভাব গুনতে যাই তাহলে কত নাম্বার ভাব পাবো? সরি, অষ্টম ভাব হচ্ছে আয়ুর ভাব, আয়ু। তো আয়ুর ভাবের থেকে আমরা দ্বাদশ ভাব অর্থাৎ যদি আমরা গুনতে থাকি তাহলে সপ্তম ভাব পাবো। বোঝা যাচ্ছে yes or no? নাকি আমাকে আবার ডিসপ্লে শেয়ার হ্যাঁ করতে হবে? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তো তাহলে সব অষ্টম ভাব হচ্ছে আয়ু, আয়ুর হানি কে করছে? সপ্তম ভাব, তাই তো? তো এই আয়ুর হানি যেহেতু করে সপ্তম ভাব, তাই সপ্তম ভাবকে মারক ভাব বলা হয়, মারক ভাব। বোঝা গেল? আবার দ্বিতীয় ভাবকে কেন মারক ভাব বলা হয়? এর কারণ আগের দিন তো ক্লিয়ার করা হয়নি, কারণ ভাবত ভাবম ক্লিয়ার ছিল না। অষ্টম ভাব থেকে ভাবত ভাবম কি হবে? অষ্টম ভাবের ভাবত ভাবম কি হবে? অষ্টম থেকে অষ্টম, এবার গুনে গুনে বলা যাক, তাহলে কত নাম্বার হবে? স্যার 4th হাউস। অষ্টম ভাবকে যদি আমরা লগ্ন ধরি, 1 2 3 4 5 6 7 8, তৃতীয় ভাব হয়। 4th হাউস তো হয় না, 1 2 3 4 5 6 7 8, তৃতীয় ভাব হয়। তো আমি আবার একটা ইজি ফর্মুলা বলে দিই, যে কোনো ভাবের ভাবত ভাবম বার করতে গেলে সেই ভাবকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করে গুণফলকে 1 দিয়ে মাইনাস করে দেবো, গুণফল যেটা হবে সেটা থেকে 1 মাইনাস করব। যদি দেখি আমাদের সেই
রেজাল্ট 12 থেকে বেশি আসে তখন সেটার থেকে 12 মাইনাস করব, কারণ আমরা 12 তো আমাদের ভাব লিমিট, তাই না? 12টা ভাবের থেকে তো আমি আর বাড়াতে পারবো না, তো তখন 12 মাইনাস করে দেবো। তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে, 8 × 2, তাই তো? অষ্টম ভাবের ভাবম কি করব, 8 × 2, তাহলে কত হলো 16, 16 মাইনাস 1, তাহলে কত হলো 15। 15 তো বেশি হয়ে যায়, 15 থেকে 12 বিয়োগ করে দিলে কত হবে 3। তাহলে অষ্টম ভাবের ভাবম কত, তৃতীয় ভাব। এইবার অষ্টম ভাবের ভাবম অর্থাৎ সহায়ক ভাব, অষ্টম ভাব হচ্ছে আয়ু, তৃতীয় ভাব হচ্ছে পরাক্রম বা এনার্জি। তা আয়ু কোথা থেকে পাবো, এনার্জি থেকেই তো পাবো, ইয়েস অর নো? ব্যক্তির আয়ু বৃদ্ধিতে কে হেল্প করবে, এনার্জি, হ্যাঁ পুরুষার্থ। হ্যাঁ এর জন্য অষ্টম ভাবের ভাবম হয় তৃতীয় ভাব। এবার এই তৃতীয় ভাবের হানি কে করছে, দ্বিতীয় ভাব। একদম কারেক্ট, কারণ তৃতীয় ভাবের থেকে আমরা দ্বাদশ ভাবে যাব, তাহলে তার দ্বিতীয় ভাব আসবে। অর্থাৎ তৃতীয় ভাব যদি আয়ুর সহায়ক ভাব হয়, সেই সহায়ক ভাবের হানি করছে দ্বিতীয় ভাব। তো দ্বিতীয় ভাবকে এই জন্য মারক ভাব হিসেবে বলা হয়। লজিকটা সারা জীবন মনে থাকবে। হ্যাঁ ব্যাস, এবার সুজয়দার কি প্রশ্ন ছিল? রেকর্ডিংটা চলছে তো? হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে বললেন যে তাহলে চাকরির অলোক, ক্ষেত্রে দেখতে গেলে আমাকে 10 থেকে দাদা 6 যেতে হবে, রেকর্ডিং হচ্ছে? তাই তো? হ্যাঁ করছে। বাহ, গুড। হ্যাঁ সুজয়দা। হ্যাঁ, বলছি 10 থেকে যদি আমি চাকরির সফলতা দেখতে যাই, তাহলে আমাকে 6th হাউসে যেতে হবে, তাই না? চাকরির ক্ষেত্রে 6 হাউস। হ্যাঁ, তাহলে হচ্ছে 10, 11, 6, 12, 1, না 2, 3, 3। ওটা নবম ভাব হবে মনে হয় স্যার সম্ভবত। এখানে চাকরির জন্য কি দশম ভাব দেখবে নাকি? এটা তো ষষ্ঠ ভাব আসছে না? না, কর্ম লাগবে তো প্রথমে, প্রথমে তো কর্ম লাগবে। এবার কর্মের প্রকার ভেদ হচ্ছে, কোনটা সার্ভিস আছে, কোনটা বিজনেস আছে, ঠিক আছে? এবার একাদশ ভাব থেকে তো ইনকামটা আসছে ওখান থেকে। হ্যাঁ, ওটা আলাদা, সফলতার ক্ষেত্রে তখন আমরা দেখবো, হ্যাঁ, যে আমি চাকরি জীবনে মানে প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। প্রতিষ্ঠা হতে গেলে কি লাগবে, মান সম্মান, যেটা দশম ভাব দিচ্ছে, অর্থ দ্বিতীয় ভাব দিচ্ছে, ইচ্ছা পূরণ একাদশ ভাব দিচ্ছে, তাই তো? কর্মক্ষেত্রে তো একটা নেটওয়ার্ক তৈরি হয় না, সেটাও একাদশ ভাব দিচ্ছে। তখন এই ভাবগুলো এক একটা একটার সাথে কানেক্টেড হয়। আর সঞ্জীব দা মানে কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে খুব একটু চর্চা করো, তাই না? কেপিটা ভালো লাগে? না না, এই দেখি ওরকমই স্যার। না, বুঝতে পেরেছি। তো কেপিতে যখন আমরা যাব তখন এই ভাবের কানেকশন গুলো আরো ক্লিয়ার হবে, যে কোনো একজন ব্যক্তির কোনো কর্ম কেন সফল হচ্ছে না বা কতদিন পরে সফলতা আসবে, সেটা আমাদের কেপি অ্যাস্ট্রোলজি আরো ক্লিয়ার করে দেবে। আচ্ছা, আর কার প্রশ্ন, তারপরে আমরা এক এক করে এগোবো। হ্যাঁ স্যার, দিয়ে এবার স্যার আপনি যেটা বললেন কমপ্লিট হয়নি দ্বিতীয় আমার কথাটা। ভাবটা, আচ্ছা, সুজয় দারটা কমপ্লিট করে নি আগে। হ্যাঁ, হুম। তো স্যার তাহলে সে সফল হবে কিনা চাকরিতে, বা চাকরির ক্ষেত্রে সফলতা দেখতে গেলে আমাকে দশম থেকে 6-তে যেতে হবে, তাই তো? প্রথমে আগে জানতে হবে যে চাকরি করতে হবে, এখানে ভাবত ভাবম থিওরি আসবে না, ঠিক আছে? ভাবত ভাবম তো পাল্টানো যায় না, না। ঠিক আছে? তো দশম ভাবের ভাবত ভাবম সারা জীবনই 7 নাম্বার থাকবে, ঠিক আছে? এইবার যদি তোমার সার্ভিসের প্রয়োজন হয়, যে আমি কোনো ব্যক্তির জন্ম ছকে সার্ভিস আছে না বিজনেস আছে সেটা চেক করব, প্রশ্নটা কি এরকমই? হ্যাঁ, সেটা প্রশ্ন তো বটেই, কিন্তু যে চাকরিটাই আমি যদি মেনলি দেখতে যাই, যে চাকরিতে সে সফলতা পাবে কি পাবে না, প্রথমে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে তখন কি লগ্নপতির ভাবত ভাবম অবস্থান। অ্যাপ্লাই হবে? না, তখন ভাবত ভাবম অ্যাপ্লাই হবে না। এবার যদি কর্মক্ষেত্রে সফলতা, সরি, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি যশ, ওকে, কর্মক্ষেত্রে সাপোর্ট, আমি যদি কর্মক্ষেত্রে সাপোর্ট, বিজনেসেও সাপোর্টের প্রয়োজন হয়, সার্ভিস সেক্টরেও সাপোর্টের প্রয়োজন হয়, তো তখন আমরা ভাবত ভাবমের থিওরিটা অ্যাপ্লাই করব। ওকে। আচ্ছা। আর এরপরে হ্যাঁ, তাহলে ওইটার জন্য আলাদাভাবে ভাবত ভাবম দেখছি না, হুম। চাকরির জন্য বা ইয়ের জন্য।
হুম, 10th হাউসের 10th হাউস, 9th হাউসের 9th হাউস, 8th হাউস এরকম দেখবো, তাই তো? হ্যাঁ, 8 হাউস থেকে গুনতে হবে 8th হাউস, 9th হাউস থেকে গুনতে হবে 9th হাউস পর্যন্ত। আর নয়তো ওই সূত্র আছে কি, ওই ভাব ইন্টু 2 মাইনাস 1, যদি দেখো যে আপার 12 হয় আর তখন minus 12 1। মাইনাস করে দেবে। হ্যাঁ, হুম। আর এরপরে দেখা গেল যে 10th হাউস থেকে 10th হাউস থেকে 10th হাউস যখন আমরা দেখতে গেলাম, তখন যেটা সপ্তম পতি বেরোচ্ছে, তো দেখা যাচ্ছে যে সপ্তম ঘরটা ব্ল্যাঙ্ক রয়েছে, তখন কি সপ্তমের অধিপতিকে আমরা ধরবো? হুম, অধিপতি ধরবো, তারপরে হচ্ছে গিয়ে সেই অধিপতির অবস্থান ধরবো, দৃষ্টি দেখবো, ঠিক আছে। দেখো একটা কথা বলে দিই, আমাদের যে ভাবত ভাবায়ন তো অবশ্যই নির্ভর করব, তারপরেও আমাদের 3-4টে স্তম্ভ আছে, ঠিক আছে। প্রথম স্তম্ভ বললাম ভাবত ভাবম, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওই ভাবপতির অবস্থান। হুম, ভাবপতির অবস্থান কি, একটি ভাবের ফলাফল মূলত ভাবপতির অবস্থানের উপরে অবশ্যই নির্ভর করে। হুম, যেমন ধরো এই যে দশমপতি, দশমপতি যদি দশম ভাবে অবস্থান করে তাহলে পেশাগত কি হবে, খুব ভালো অবস্থানে থাকবে, এস অর নো। কিন্তু এটা যদি দ্বাদশ ভাবে চলে যায় তাহলে কি হবে, ওই পেশা কি করবে, বিদেশের সঙ্গে কানেক্ট করবে পেশাকে, তাহলে ভাবপতির অবস্থান অনুযায়ী রেজাল্ট কিন্তু বদলে যায়। তাহলে আমাদের প্রথম স্তম্ভে কি হলো, ভাবত ভাবম, দ্বিতীয় স্তম্ভে কি হলো, যে ভাবপতির অবস্থান অনুযায়ী আমাদের রেজাল্ট ম্যানিপুলেট হচ্ছে। তৃতীয়টা কি হচ্ছে, যে ওই ভাবপতির ওপরে বা ওই ভাবের ওপরে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। কারণ গ্রহের দৃষ্টি যদি আমরা বিচার করতে ভুলে যাই তাহলে কিন্তু আমরা মহা ভুল করবো, কারণ দৃষ্টি তো একটা রেজাল্ট তো অবশ্যই দেবে, তাই না। শুভ গ্রহের দৃষ্টি অবশ্যই শুভ হয়, অশুভ গ্রহের দৃষ্টি অবশ্যই সেটা অশুভ হবে। সুজাতা, বোঝা যাচ্ছে? হ্যাঁ। আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা চতুর্থ স্তম্ভ, সেটা হচ্ছে আহ আমাদের অষ্টক বর্গ। এটা আমরা এখনো শিখিনি, সেটা আমরা শিখবো, খুব ইজি টেকনিক, ঠিক আছে। শুধুমাত্র অষ্টক বর্গ জানা থাকলে ওই ব্যক্তির অনেক কিছু জানা যায়, তার সঙ্গে শুধুমাত্র ওই যে ভাবের কারক তত্ত্বগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। সঞ্জিতা, ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। হুম, তো এই সর্বাষ্টক মানে যে থিওরিটা, সেটা এখন আমরা কমপ্লিট করিনি, ওর জন্য আজকে সেই টপিকে যাচ্ছি না, গেলে তাহলে এই টপিকটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর সেটা বুঝতে গেলে আগে এটা কমপ্লিট না হলেও বোঝানো যাবে না। আর যদি স্যার কেউ যদি এই প্রশ্নটা নিয়ে, আপনি যেটা তুলেছিলেন সেই প্রশ্ন নিয়ে আসে যে আমি চাকরির জায়গাতে যাব না ব্যবসার জায়গাতে যাব, কোনটাতে সফলতা পাবো, হুম, তখন কি ভাবত ভাবন থিওরি দিয়ে দেখবো না নর্মালি দেখবো? এখানে আমরা অনেকগুলো থিওরি দেখবো, আমি এক এক করে বলছি। প্রথমত হচ্ছে দেখবো যে ওই ব্যক্তির কর্মের অবস্থান কেমন, ঠিক আছে। সে কর্ম কি বিজনেস করবে না চাকরি করবে। দেখুন, জোর করে কোনো কিছু হয় না, নিয়তি আমাদেরকে যেটা লিখে দিয়েছে আমরা যদি সেই রাস্তাতেই এগোই তাহলে সেটা আমাদের জন্য রেমেডির মতো কাজ করবে। আর আমরা যদি ঘাড়তেড়া হয়ে আমাদের মনমানি করতে যাই তাহলে আমাদেরই হানি করব, ঠিক আছে। দেখা গেল কোনো ব্যক্তির জন্মছকে বিজনেস লেখা নেই, সে বারবার বিজনেস করার জন্য উদ্যোগ নিচ্ছে। হুম, এবার সে বিজনেস যদি করে তাহলে কি কি হতে পারে। প্রথমত হচ্ছে অ্যাকচুয়ালি ব্যক্তি বিজনেস করে কেন, তার বিজনেসকে গ্রো করার জন্য, অর্থাৎ সুনাম সমৃদ্ধি যশ খ্যাতি। আর লাস্ট অপশন কি, পয়সা লাগবে, প্রফিট। এই অপশন গুলো যদি তাকে সাপোর্ট না করে তাহলে তার বিজনেস না করাই ভালো। ওকে, এইবার দেখা গেল ওই ব্যক্তির কেরিয়ারে জব আছে, জব প্রোফাইলটা খুব ভালো, সেটা দেখবো কি করে, 6 হাউস, অর্থাৎ প্রথমে দেখবো হচ্ছে আমাদের কর্মভাব, দশম ভাব, দশমপতির দৃষ্টি, দশমপতির উপরে দৃষ্টি, এই একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্ট হচ্ছে যে এবার তার কর্মের ক্লাসিফিকেশন, বিজনেস না সার্ভিস। 6 হাউস হচ্ছে সার্ভিস, কোনোভাবে লগ্নপতির সাথে 6 হাউস, দশমপতির সাথে 6 হাউস যদি কানেক্টেড হয়, কোনোভাবে মানে আমি যেটা বললাম, কোনোভাবে হচ্ছে দৃষ্টি আছে, তারপর হচ্ছে অবস্থান আছে, জুতি আছে, ট্রাইন আছে,
এরা যদি কোনোভাবে কানেক্টেড হয় তখন আমরা ওই ব্যক্তিকে বলবো যে আপনার সার্ভিসে ভালো রেজাল্ট আসবে। ওকে, আচ্ছা, মানে লগ্নপতির সাথে 6th হাউস। হ্যাঁ, দশম পতির সাথে 6 হাউস। এটা হচ্ছে জব প্রোফাইলের জন্য। এবার যদি আমার এর থেকেও বেশি অ্যাডভান্সে যেতে হয় তখন আমরা সেকেন্ড হাউসকে নেবো, 11th হাউসকে নেবো। সেকেন্ড হাউস হচ্ছে পয়সা, 11th হাউস হচ্ছে ইচ্ছার পূরণ। ওকে, বোঝা গেল সুজয় দা? হ্যাঁ, ওকে, যদি না বোঝা যায় যে কেউ প্রশ্ন করতে পারে, কোনো ব্যাপার নয়। আর ব্যবসা দেখতে গেলে 7th বিজনেস, হাউস। হ্যাঁ 7th হাউস, ব্যাস। এটা কি লগ্নপতির সাথেও 7th হাউস দেখবো? হুম, আর 10th লগ্নপতি হাউসের সঙ্গে যদি, 11th হাউস। আমি বলছি লগ্নপতি নিজে যদি 7th হাউসে বসে থাকে তাহলে আমরা প্রথম দিন যেটা পড়েছিলাম, বলেছিলাম একটা ব্রহ্মাস্ত্র দিলাম যে লগ্নপতি যে ভাবে অবস্থান করে ওই ব্যক্তিকে ওই ভাবেই তাড়া করে বেড়ায়। তারা মানে কি সারাদিন ওই ভাব নিয়েই চিন্তা করে। যেমন তোমার লগ্নপতি নবম ভাবে বসে আছে, তোমার মধ্যে সারাদিন ধর্ম, মন্দির, জ্ঞান, ধার্মিক চেতনা, মানে হায়ার এডুকেশন, এসব নিয়ে চিন্তাধারা। এস অর নো? হ্যাঁ, বুঝলে? ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি সপ্তম ভাবে বসে থাকে তাহলে ওই ব্যক্তির মধ্যে পার্টনার, পার্টনারশিপ, বিজনেস এসব আসবে। ঠিক আছে? এবার কোনো ব্যক্তির মধ্যে যদি সারাদিন বিজনেস তাড়া করে বেড়ায়, যে আমার সবকিছুর মধ্যে আমি যেন একটা লাভ লস দেখতে পাই, কারণ তার লগ্নপতি ওই লাভ লসকে দেখাচ্ছে, সপ্তম ভাবে অবস্থান করেছে, তার মধ্যে পার্টনারশিপ দেখতে পাচ্ছি, বিজনেস দেখতে পাচ্ছি। হুম, তো সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে। আবার সপ্তম ভাবেরও তো একটা অধিপতি থাকে, সেই সপ্তম ভাবের অধিপতি দেখা গেল যে 10th হাউসে বসে গেছে, বা 10th হাউসের অধিপতি সপ্তম ভাবে বসে গেছে। যে কোনো ভাবে সপ্তম ভাবের সাথে যদি কানেক্টেড হয়, দ্বিতীয় পতি, দ্বিতীয় পতি অর্থ, হুম, একাদশ পতি ইচ্ছার পূরণ, তারা যদি কোনোভাবে 7th হাউসের সাথে কানেক্টেড হয়, হুম, তখন আমরা কি বলবো যে দ্বিতীয় পতি যদি কানেক্ট হয় তাহলে কি বলবো, বিয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তি, যেহেতু সপ্তম ভাব। আবার বিজনেসের মাধ্যমে অর্থপ্রাপ্তি। সুজয়দা বোঝা যাচ্ছে? খুব সিম্পল কিন্তু। হুম, একাদশ ভাব হচ্ছে আমাদের লাভের স্থান, লাভ, ইনকাম। তো একাদশ পতি সপ্তম ভাবে বসে আছে, অর্থাৎ বিজনেসের সাথে কানেক্টেড হয়েছে। ঠিক আছে, এখন খুব সিম্পল ওয়েতে বোঝা এবার যায়। যদি এটাই আপনি এটাই বলছেন, তো ঠিক আছে, আমি এটাকে মানে এটাকে আমি নিলাম। এরপরে যদি মানে সিম্পল আমি হয়তো আমার যদি আপনি বললেন না যে 10th হাউসের সঙ্গে যদি কোনোভাবে 6th হাউস অ্যাটাচড হয়, তাহলে তো মানে আমি জাস্ট আমার এক্সাম্পল, মানে আমার চোখের এক্সাম্পলটা আপনাকে বলছি যে হয়তো 6 লর্ড ইন 4th হাউস, ঠিক আছে, 4 নম্বর ঘরে বসে আছে, দিয়ে শনি সে দৃষ্টি দিচ্ছে 10th হাউসে, তাহলে একদিক থেকে তো চাকরি মানে মানে চাকরির একটা যোগ তৈরি হয়ে গেল। যেহেতু সে মানে 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, আর এদিকে 6 লর্ড মানে 6 আর 10-এর কানেকশন তৈরি হয়ে গেল। আবার অন্য দিক থেকে দেখতে গেলে 9th হাউসের মধ্যে আপনার না না, 9th হাউস পরে, আগে 6 হাউসটা ক্লিয়ার করো। হ্যাঁ, বলুন। না, জড়াতে হবে না, একটা সিম্পল হতে, প্রথমে 6 হাউস বলছিলে, 6 হাউস বলো। হ্যাঁ, সেটাই বলছি, 6th হাউসের অধিপতি 4th-এ বসে আছে, 4th-এ বসে 10th হাউসে দৃষ্টি দিচ্ছে মানে শনি, ঠিক আছে। তাহলে তো ওইখানে তো আপনার 1 নম্বর হচ্ছে, সেখানে তো একটা জবের জায়গা তৈরি হচ্ছে। আচ্ছা, আর আর এইদিকে যখন আপনার 10th লর্ড, 10th লর্ড মানে কন্যা লগ্ন, 10th লর্ড যখন আপনার বুধ যখন আপনার নবম হাউসে বসে আছে, তাহলে সেইখানেতে আবার সেখান থেকে আবার 7th লর্ডটাও আবার 9th হাউসে গিয়ে বসে আছে, মানে হচ্ছে 7th আর 10th-এর মধ্যে ওখানে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, তার মানে ব্যবসারও যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যখন মানে একদিকে ব্যবসা আর একদিকে যখন চাকরি, তাহলে সেই দুটোর মধ্যে তাহলে আপনি কি করে বাঁচবেন? এরকম কি কোথাও লেখা আছে যে আমাকে দুটোর যে কোনো একটা করতে হবে?
এমনটা কি কোথাও লেখা আছে যে কোনো ব্যক্তি চাকরি করলে তাকে বিজনেসে আসা যাবে না, আসলে পুলিশে ধরে নিয়ে যাবে? না, সেটা নয়, মানে এমন সফলতার অনেক কথা ব্যক্তি বলা। আছে, এমন অনেক ব্যক্তি আছে যারা চাকরিও করে, সাথে সাথে বিজনেসকেও দেখছে, ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা লোক আছে যাদের জন্মছকে বিজনেসে ছক নেই, বিজনেস নেই, তার সার্ভিস করার ইচ্ছে, কিন্তু তারপরেও সে বিজনেস করছে। কি করে করছে? একটা গল্প বলি। একজন ব্যক্তি তার হচ্ছে গিয়ে মানে কোনোভাবে তার বিজনেস নেই, ঠিক আছে, তার সার্ভিস সেক্টরেই যেতে হবে। তো সার্ভিসে যদি যায় তাহলে সে তার মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি বেশ ভালো থাকে। কিন্তু সে জোর করে গেছে কোথায়? বিজনেসে, কারণ ওটা পৈতৃক বিজনেস, তাকে সামলাতেই হবে। তখন সে কি করেছে? বড় অ্যাস্ট্রোলজারের কাছে গেছে। অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে যে তুমি বিজনেস করো, কিন্তু বিজনেস তোমার কোনোদিন মনে করবে না, তুমি ওই বিজনেসে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবেই থাকবে সারা জীবন। তবে ওনার বিজনেস টিকেও আছে, বিন্দাস চলছে। কি করে? উনি কি করেছে, নিজেকে অ্যাজ এ স্যালারি এমপ্লয়ি হিসেবে রেখে দিয়েছে, নিজেকে নিজের বিজনেসে। বিজনেসটা ওনার মায়ের নামে ট্রান্সফার করেছে, ডকুমেন্টস টোটাল যা যা আছে, পেপার ওয়ার্ক সব মায়ের নামে। আর উনি প্রত্যেকদিন যেমন ওয়ার্কাররা যায় উনি তেমন ডিউটি করেন, বাড়ি চলে আসেন। প্রফিট অ্যান্ড লস যা আছে সেটা বিজনেসেই রেখে দেয়, ঠিক আছে? ওখান থেকে কিছু পার্সেন্ট নিজে স্যালারি হিসেবে নেয়, ঠিক আছে? এটা একটা রেমেডির মতো কাজ হলো, ইয়েস অর নো? হ্যাঁ। না, এবার কথা হচ্ছে, দেখুন এবার সিম্পল, তিনি দুটো করছেন ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তো আমরা তো আমি তোমার সফলতার জন্য ছক তো দুটোর বলছি, মধ্যে তোমার ছক বলছি। যখন আমরা দেখব যে আমাকে অমুক গ্রহ চাকরি দেওয়ার কথা, অমুক গ্রহ, ধরে নিলাম তোমার জন্ম ছক সাপেক্ষে শনিদেব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার কোন গ্রহ কখন রেজাল্ট দেয়, কোন গ্রহ কখন রেজাল্ট দেয় কে জানে? যখন তার মহাদশা আসে। হ্যাঁ, কারেক্ট। মহাদশা অন্তর্দশা যখন আসে তখন তার রেজাল্ট প্রদান করে সে। এবার দেখতে হবে যে তার মহাদশা অন্তর্দশা কখন আসছে। আচ্ছা, এই একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে গ্রহরা কোনোদিন কারক তত্ত্ব ভোলে না, সে যেভাবেই বসে থাকুক না কেন, তাদের বেসিক কিছু প্রিন্সিপাল থাকে। দেবগুরু বৃহস্পতি যেমন তার শুভত্ব ত্যাগ করে না, ঠিক তেমনি শনিদেব তার কষ্ট দেওয়ার স্টাইলটা কোনোদিন ত্যাগ করে না। তো শনিদেব যেহেতু কর্মপতি, কর্ম পেতে লেট হচ্ছে, ডিলের কারক কে? শনিদেব। বোঝা গেল সুজাতা? এইবার জন্মছকে তুমি দেখবে তোমার মানে মহাদশা কখন আসছে শনিদেবের, কখন অন্তর্দশা আসছে। ওকে, এবার মহাদশার আন্ডারে অন্তর্দশা চলে। এবার এমন একটা গ্রহের মহাদশা চলছে, দেখা গেল সে কোনোভাবে কর্মভাবকে কানেক্ট করছে না। এবার কানেক্ট কিভাবে করবে? দেখা গেল শনিদেব রয়েছে কথার কথা মহাদশাতে। এবার শনিদেবের অনেকগুলো ঘর হয়, দুটো ঘর, তাই তো? সে নিজে যেখানে বসে থাকে সেই ঘর, ঠিক আছে, এই তিনটে ঘরকে সে করে দেবে অ্যাক্টিভেট তার দশা চলাকালীন। অর্থাৎ যেই গ্রহ যতগুলো ঘরকে কানেক্ট করবে ততগুলো ঘরের মহাদশাতে অ্যাক্টিভেট করে দেবে। অর্থাৎ শনিদেবের ক্ষেত্রে আমরা পেলাম তিনটে। তারপরে কিছুদিন পরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে কিছুদিন পরে আমরা জানতে পারবো যে গ্রহগুলো সিঙ্গেল রেজাল্ট দিতে পারে না। তারা যে নক্ষত্রের আন্ডারে বসে থাকে সেই নক্ষত্রপতির কাছে চলে যায় রেজাল্ট নিয়ে, যে প্রভু অমুকের তো এই সময় এসছে, ঠিক আছে, আমি কি এই রেজাল্টটা দিতে পারবো? তো নক্ষত্রপতি যদি ওকে করে দেয় তবে ওই রেজাল্ট ফলিত হয়। এইবার এই কনসেপ্ট বোঝা গেল? এটুকু সবার ক্লিয়ার তো? সবার ক্লিয়ার, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, বোঝা গেল। ওকে, সৌগত দা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো তাহলে নক্ষত্র অধিপতি তার রেজাল্ট দেয়। তাহলে শনিদেব বললাম যেখানে বসে থাকে সেই ঘরকে অ্যাক্টিভেট করে, তার দুটো রাশি আছে, দুটো ঘরকে অ্যাক্টিভেট করবে। এবার এই শনিদেবের আন্ডারেও তো কোনো গ্রহ বসে আছে শনিদেবের নক্ষত্রে, অর্থাৎ শনিদেবের উপরে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা এসে গেল, তখন ওই ঘরগুলোকেও সে অ্যাক্টিভেট করে দেবে। এটা এখন এখন আশা করি যদি বুঝতে পেরেছে, আশা করি সবাই। যদি না বুঝতে পারে
এটার খুব সুন্দর প্র্যাকটিক্যালি একদম ক্লিন কাট কি বলে এটাকে বোঝানোর ব্যবস্থা হচ্ছে কেপি। কেপিতে গেলে আমরা আরো পরিষ্কার বুঝতে পারবো যে কোন ঘর মানে কোন গ্রহ কোন কোন ঘরগুলোকে অ্যাক্টিভেট করেছে। স্যার এখানে একটা জিনিস ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস করছি, সেটা হুম, হচ্ছে শনির আপনি 3টে ঘর বললেন, মানে 2টো ঘর শনির নিজের আর হুম, একটা ঘর যেখানে বসে আছে, 3টে ঘর। হ্যাঁ, তো যখন শনির মানে মহাদশা থাকবে তখন 3টে ঘর অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, এবার শনির যে 2টো ঘর সেই ঘরে তো শনি নেই, তো হ্যাঁ, নেই, শনির সেই ঘরে যারা বসে আছে, যেন বুধ আছে শুক্র আছে, তাহলে হুম, বুধ শুক্রর যে ঘরগুলো হুম, সেগুলো তাহলে শনি অ্যাক্টিভেট করবে, এটাই বললেন তো? না, শনির নক্ষত্রে বসতে হবে। কারণ আমি আচ্ছা আচ্ছা। বলেছিলাম, আমি আমি ফর্মুলাটা কি বলেছি যে নক্ষত্র হুম, অধিপতি সেই রেজাল্ট প্রদান করে। এবার তাহলে বুধ বা শুক্র যে বিসিডি যেই বসে আছে কিন্তু সে শনি নক্ষত্রে বসে নেই, আচ্ছা। ঠিক আছে? যে যার নক্ষত্রে বসে থাকবে সেই নক্ষত্র অধিপতি তার রেজাল্ট দেবে। এবার শনির নক্ষত্রে দেখা স্যার গেল মঙ্গল বসে আছে, ঠিক আছে? তো তখন শনি স্যার তখন এখানে হ্যাঁ, হুম, যেহেতু নক্ষত্র এখনো আমাদের হয়নি, কিন্তু হ্যাঁ, আমি নক্ষত্র সম্বন্ধে যেটুকু শুনেছি সেটা হুম, হচ্ছে প্রতিটি গ্রহের 3টি করে নক্ষত্র, মানে যতটা হুম, 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 তো 3টি করে নক্ষত্র তো নিজের। হুম, এবার ধরুন শনির যে 3টে নক্ষত্র, তার হুম। মধ্যে যদি আপনার ইয়ে আসে, মানে ও বুধ বা শুক্র আসে, সেক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভেট হবে, মানে শনির কোন নক্ষত্রে বুধ বা শুক্র অ্যাক্টিভেট হয়, আমি এই ব্যাপারটা আর কি। শনির নক্ষত্রগুলো প্রথমে দেখতে হবে যে কোন রাশিতে অবস্থান করেছে, আচ্ছা ঠিক আছে? সেই রাশিতে যে গ্রহ অবস্থান করবে তখন সেই ভাবের মানে সেই রাশিগুলোকে সে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে? শনির এটা, নক্ষত্র কি হ্যাঁ কি স্যার বুঝতে পেরেছি। কেউ জানে শনির শ্রবণা, কি কি নক্ষত্র? শ্রবণা কবে থেকে হলো? শনির নক্ষত্র সরি স্যার। হুম, আর হচ্ছে উত্তর ভাদ্রপদ। হ্যাঁ, এগুলো রাশি, কে কোন রাশিতে বসে আছে। হ্যাঁ, পূজা থাকে কর্কট রাশিতে। হুম, আর অনুরাধা হচ্ছে আপনার ইয়েতে বৃশ্চিকের ঘরে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র ওটা বসে আছে আপনার মিনেতে। আচ্ছা, তো এবার ওই যে রাশিগুলো বললো দিদিভাই ওই রাশিগুলোতে যদি কোনো গ্রহ বসে থাকে ওই নক্ষত্রে, ঠিক আছে? একটা রাশিতে কিন্তু 3টে করে নক্ষত্র থাকে। এবার 3টে নক্ষত্রের কিছু ইয়ে হয়, প্যারামিটার হয়, 13 ডিগ্রি করে কেউ পায়, কেউ হয়তো 3 ডিগ্রি, কেউ 4 ডিগ্রি পায়, সেটা আমরা নক্ষত্র ক্লাসে ক্লিয়ার করে দেবো। তো সেই শনিদেবের নক্ষত্রে কিন্তু গ্রহটা থাকতে হবে, তবে শনিদেব সেই ভাবে রেজাল্ট দিতে পারবে। স্যার ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, মানে শনির হ্যাঁ নক্ষত্রেতে বুঝতে পেরেছি। ওই ওই গ্রহটাকে থাকতে হবে। হ্যাঁ, তবে শনির মহাদশায় ওই ঘরকে সে অ্যাক্টিভেট করবে, কারণ ওই ঘরেরও তো রেজাল্ট কে দেবে? শনিদেব দেবে। শনিদেব কেন দেবে? কারণ উনি তো অ্যাক্টিভেটই হয়েছে মহাদশাতে। কারণ আমরা জানি কোন গ্রহের মহাদশাতে সেই গ্রহ অ্যাক্টিভেট হয় কেন? রেজাল্ট প্রদান করার জন্য, ঠিক আছে? স্যার এটা কি আপনি ট্রানজিটের কথা বলছেন নাকি একবারে জন্মসূত্রেই যেটা মানুষ নিয়ে জন্মেছে, মানে যেটা যে লগ্ন আছে যার যে যে মানে মনে করুন জন্মসূত্রে কথা যার বলছি যেটা দিদিভাই, লগ্ন। জন্মছকের কথা অনুযায়ী বলছি, ট্রানজিট না। ট্রানজিটে তো আচ্ছা গ্রহগুলো ঘুরতে থাকে, ট্রানজিটের হিসেব নক্ষত্র আচ্ছা। অনুযায়ী হবে না। হ্যাঁ, হবে না স্যার, সেটাই। হুম, তাহলে এটুকু বোঝা গেল। তাহলে ভাবত ভাবম কিভাবে কাজ করে, ইয়েস অর নো? স্যার দশা ছাড়াও স্যার অন্তর্দশাতেও তো এরকম ফল দিতে পারে। হুম, হ্যাঁ, 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 দিতে পারে, দিতে পারে। এবার হ্যাঁ, সেটাই মহাদশা বলছি যার স্যার। চলে তার পাওয়ার বেশি, কারণ তার আন্ডারে তাকে কাজ করতে হচ্ছে। আরেকটা স্যার শুনেছিলাম যেটা যেটা আপনি বলছেন যে মানে সিম্পল শনির যখন কথা বললেন যে শনির যে নক্ষত্র আছে সেই নক্ষত্রে যারা বসে আছে সেই ঘরগুলোকে অ্যাক্টিভেট করে, কিন্তু আবার এটাও শুনেছিলাম যে শনিকে যদি আবার অ্যাক্টিভ করতে হয় তখন আবার শনি যে যার নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রকে অ্যাক্টিভ করলে আবার শনি অ্যাক্টিভ হয় বা না, শনির ভুল পাওয়ার ভুল ভুল রেজাল্ট ভুল, হয়। কথাটা এরকম না। কথাটা তুমি হয়তো ভুল বলেছো, আমি ক্লিয়ার করে দিই। কোন গ্রহ তাকে ব্যালেন্স করতে গেলে, কোন গ্রহের রেমেডি যদি করাতে হয়, দেখা গেলো সেই গ্রহের রেমেডি ওই জন্মছক অনুযায়ী সুইটেবল নয়, তখন আমরা ওই গ্রহের যে নক্ষত্রে অবস্থান করেছে নক্ষত্র অধিপতিকে যদি আমরা রেজাল্ট মানে রেমেডি করাই তাহলে তার রেজাল্ট ঠিক হয়ে যায়।
কারণ রেজাল্ট কে দেবে? নক্ষত্রের অধিপতি। এবার আমি যদি নক্ষত্র অধিপতিকে যদি আমার ফেভারে করে নিয়ে আসি, তাহলে সে আমার অবশ্যই আশা করি ভালো করবে। ঠিক আছে সুজাতা? আচ্ছা। হ্যাঁ, আর আর প্রশ্নটা যদি এভাবে হলে সে ঠিক ছিল। হ্যাঁ, গ্রহটাকে, হ্যাঁ হ্যাঁ বলুন। প্রশ্নটা এভাবে হলে ঠিক ছিল। আচ্ছা, আর গ্রহটাকে যদি অ্যাক্টিভেট করতে হয় তাহলে গ্রহের মানে গ্রহটার নক্ষত্রে যাকে যে যে বসে আছে তাকে ঠিক করতে হবে, তাই তো? আরে না প্রভু, গ্রহকে যদি তোমার অ্যাক্টিভেট করাতে হয়, গ্রহকে যদি অ্যাক্টিভেট করাতে হয়, তাহলে গ্রহের কারকতত্ত্ব তোমাকে নিজের মধ্যে অ্যাড করাতে হবে। আচ্ছা। ঠিক আছে? কিন্তু যখন আমরা বলেছি কি স্যার আমি কোনো, বলুন। বলছি স্যার, আমি একটা জিনিস জানতে চাইছি, যদি কারো সপ্তমপতি এবং দশমপতি মানে একই গ্রহ হয়, তো সেক্ষেত্রে কি স্যার তার ব্যবসা করলে শুভ, ভালো? তার অবস্থান কোথায়? দ্বাদশে যদি থাকে স্যার, আমরা জানি দ্বাদশ থেকে বিদেশে, তো সেই ক্লায়েন্ট যদি মানে সেই জাতক যদি বিদেশে গিয়ে একটু ব্যবসা করে তো তাহলে ভালো, মানে বাড়ি থেকে দূরে। আপনি বিদেশের কোনো মানে সংস্থার সঙ্গে কানেক্টেড হয়ে যান, তাও রেমেডি হয়ে যাবে, সেটাও কাজ করবে। আপনি বিদেশি কোনো সংস্থাতে ইনভেস্ট করুন, সেটাও কাজ করবে। আপনি ঘরে বসে বিদেশি ক্লায়েন্টের জন্মছক দেখুন, সেটাও কাজ করবে। আচ্ছা 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 মানে স্যার। বিদেশ লাগবে। হুম। ওকে। হ্যাঁ, স্যার যে কি বলছিলেন যে যদি কোনো গ্রহকে অ্যাক্টিভেট করতে হয় তাহলে তার কারক তত্ত্বকে নিজের মধ্যে আনতে হবে। হুম। তার যে কারক তত্ত্ব সেটাকে বেশি বেশি পরিমাণে অ্যাক্টিভেট করলে হয়ে যাবে, গ্রো তো অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট মানে কি সবসময় পজিটিভ রেজাল্ট দেবে না নেগেটিভও দিতে পারে? সেটা গ্রহ অনুযায়ী বলবে না, আপনার জন্মছকে কোন গ্রহ পজিটিভ, আচ্ছা, কোন গ্রহ নেগেটিভ। সেই হিসাবে। হ্যাঁ। আর ব্যালেন্স করতে গেলে নক্ষত্র অধিপতিকে করতে হবে। হ্যাঁ, ব্যালেন্স কেন বলছিলাম, যে আমার জন্মছক অনুযায়ী, কথার কথা, জন্মছক অনুযায়ী কোন গ্রহ সপ্তমেশ বা দ্বিতীয়েশ বসে আছে দ্বিতীয় স্থানে। আমি ধরে নিলাম যে কোনো একটা বলছি, মিথুন লগ্ন নিলাম। হ্যাঁ, মিথুন লগ্নে সপ্তমেশ হচ্ছে কি ধনু রাশি, তো মিথুন লগ্ন থেকে সপ্তম কি হয়? ধনু। তো হুম ধনু রাশির অধিপতি কে? বৃহস্পতি। ঠিক আছে? আবার তাহলে এই বৃহস্পতি কোনো একটা খারাপ ভাবে বসে আছে, 6, 8, 12-তে বসে আছে। এবার বৃহস্পতিকে আমি ব্যালেন্স করতে পারছি না, কারণ সে হচ্ছে মার্কেশ বা, হ্যাঁ মার্কেশ। তো এই মার্কেশকে আমি রেমেডি করতে পারছি না। তখন আমি কি করব? বৃহস্পতি কার নক্ষত্রে বসে আছে সেটা দেখে নেবো। তাহলে বৃহস্পতি বসে আছে বুধের নক্ষত্রে বসে আছে, বা শনিদেবের নক্ষত্রে বসে আছে, কারণ শনিদেব হচ্ছে নবমপতি। হুম। বা পঞ্চমপতি হচ্ছে কে? সম্ভবত মনে হয় তুলা হয়, তাই না? মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি কি হয়? তুলা। মিথুন, হ্যাঁ স্যার, তুলা কর্কট, হবে। সিংহ, তুলা হবে। কন্যা, তুলা। হ্যাঁ, তুলা। তো পঞ্চমপতি অবশ্যই আমাদের ফেভার করে, ভালো করে, কারণ এটা ত্রিকোণ ভাব। তো ওই পঞ্চমপতির যে নক্ষত্র হবে শুক্র, তো শুক্রের নক্ষত্রে যদি বৃহস্পতি বসে থাকে, তখন আমি বৃহস্পতি রেমেডি না করি, আমি শুক্রের রেমেডি করাবো। এটা এখন, এখন এই ক্লাসটা তোলা উচিত হয়নি, কারণ এখনো রেমেডির ক্লাসের রও তৈরি হয়নি, ওর জন্য বোঝা যাচ্ছে না। আশা করি আমি তাও চেষ্টা করেছি, জানি না কতদূর বোঝাতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ সঞ্জীব দা, বোঝা গেল? না স্যার, হ্যাঁ। বুঝতে একটু অসুবিধা তারপরে হচ্ছে। নক্ষত্রগুলোর ব্যাপারটা একটু ভালো করে বুঝতে না পারলে না এই এতটা মানে বুঝতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ। সৌগত দা, নোট করা হচ্ছে? হ্যাঁ, একটু মানে প্রয়োজন মতন করছি, সব একবার পর 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 করছি না। প্রভু এরকম সব করবেন না। হুম, এরকম করবেন না, ঠিক আছে? যে একটু কষ্ট করে হলেও পড়াশোনাটা করুন, তাহলে আমারও ভালো লাগে। এই যে আমি এইগুলো এক্সট্রা ক্লাসগুলো করাচ্ছি, কেন আমারও ভালো লাগছে তার জন্য। কিন্তু ধীরে ধীরে দেখবে যে কেউ পড়াশোনা করছে না, তখন কি আমার মধ্যে সেই ক্রেজটা কি আর থাকবে? না করছি একটু টুকটাক করে। সবাইকে বলবো যে যার মতো করে নোট করে গ্রুপে পোস্ট করো, তাহলে বোঝা যাবে যে কে ভুল করলো কে ঠিক করলো। ঠিক আছে? আজকে শুধুমাত্র একজন দিদিভাই পোস্ট করেছে গ্রুপে, দেখলাম। ঠিক আছে? তা আবার ইনকমপ্লিট, আগে পরের কিছু নেই। যার যখন যেটা বুঝতে অসুবিধা হবে সে গ্রুপে পোস্ট করবে, পার্সোনালি না। হ্যাঁ, অর্পিতা দি আছেন? ও, দিদিভাই বললো রবিবারে থাকতে পারবে না। ঠিক আছে। ওকে।
স্যার একটা ছোট প্রশ্ন করব। হুম সেটা হচ্ছে সপ্তম ভাব তো ব্যবসার ক্ষেত্র। হুম এবার যদি সপ্তমপতি দশমে থাকে মানে কর্ম ইয়েতে থাকে, হুম সেক্ষেত্রে সে ব্যক্তির কি কর্ম মানে ব্যবসার দিকে বেশি ভালো হবে? হুম সপ্তম ভাবকে কানেক্টিং তো করলো না, ব্যবসা হ্যাঁ চলে গেছে কর্মের কাছে, তার মানে কি কর্মটাই তার হ্যাঁ। ব্যবসা হয়ে গেছে বা ব্যবসাটাই তার কর্ম আচ্ছা, হয়েছে। এবার 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 সেক্ষেত্রে ধরুন যদি কর্মর যে ইয়ে আর কি গ্রহ হুম মানে দশমপতি যে আসলো, সে যদি এবার রাহু যুক্ত হয়, সেটা কি রাহু কি তাকে শুভ ফল দেবে না মানে সেই কর্মটাকে খারাপ করবে? তো ও একাধিক কর্মের সাথে যুক্ত হয়ে যাবে, মানে তার চিন্তা না থাকে ভাই এটা করি ওটা করি এরকম। আচ্ছা, আচ্ছা, মানে তাকে ও- অভিজিৎ দা আমি বলছি, মানে হ্যাঁ, রাহু যুক্ত হয়েছে, কর্মপতিটা কে? মঙ্গল। মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়েছে, তাই তো? হুম হুম প্রথমত হচ্ছে এটা একটু মানে অঙ্গারক যোগ তো দিয়েছেই, আর হুম রাহু যখনই কর্মপতির সাথে কানেক্টেড হয়, দশম ভাবের সাথে কানেক্টেড হয়, তখন রাহু কি হুম করে এক্সপেনশনের কারক, বড়, মানে ছোট ছোট বিজনেস আমার পছন্দ নয়, ঠিক আছে, বড় কিছু করব। হুম হুম। মিলছে ইয়েস আপনার? হ্যাঁ, মিলছে। হ্যাঁ, ছোট ছোট কিছু পছন্দ হয় না, বড় করব, কিন্তু এই বড় করাটাও ভালো, সেটা যেন অবশ্যই হুম কন্ট্রোলের মধ্যে থাকে, নয়তো ওই রাহু শেষ করে হুম। দেবে। আচ্ছা। রাহু কি অ্যাকচুয়ালি হচ্ছে হুম শনিদেবের, ইনি হচ্ছেন মানে ওয়ান টাইপ অফ এজেন্ট, ঠিক আছে, হুম শনিদেব নিজে আসে না, তখন কি করে, হয় রাহুকে পাঠায় হুম আর নয়তো কেতুকে পাঠায়। এক একটা গ্রহের শিক্ষা দেওয়ার স্টাইল এক এক রকম, ঠিক আছে। হুম যদি আমি রাহুকে বলি, রাহু আসবে কারো জন্ম ছকে, তার মহাদশা হোক অন্তর্দশা হোক বা হুম গোচরে যেভাবে হোক এলো, আসার পরে ওই যে ভাবে উনি অ্যাক্টিভেট হলো বা যে ভাবগুলোকে হুম অ্যাক্টিভেট করলো, সেই ভাবগুলো হুম সম্পর্কে ওই ব্যক্তির মধ্যে একটা মানে খুব ইজিয়েস্ট, ও এটা চেয়েছি ব্যাস এটা পেয়ে গেছি, এটা চেয়েছি এটা পেয়ে গেছি, তার মানে আমার মধ্যেই ট্যালেন্ট হুম আছে। এর মধ্যে কি হলো, আত্ম অহংকার তৈরি করে দিচ্ছে রাহু। এই যবে থেকে ব্যক্তির মধ্যে অহংকার চলে আসবে, তবে থেকে শনিদেব বলবে ওকে আমাদের মিশন সাকসেস, চলো এবার এটাকে আচার মারতে হুম। হবে। এই জন্য বলে রাহু কি করে, দিনে রাতারাতি বড় লোক করে, আবার রাতারাতি ভিখারি করে। হ্যাঁ। কখন করে, যখন ব্যক্তির মধ্যে অহম মানে অহংকারের উৎপত্তি হয়, তখনই রাহু হুম। আছাড় মারবে একদম তা- সোজা, একদম। একদম আকাশ থেকে পাতালে নামিয়ে দেবে, ঠিক আছে। তো হুম হুম অহংকার জিনিসটা যেন কোনোদিন না আসে, হ্যাঁ, তাহলে কর্মক্ষেত্রে একদম। প্রবলেম ক্রিয়েট করবে। আর স্যার এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে সপ্তমপতি তো ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব, তো হুম সেক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস না মানে নিজের করা কোনো কাজ, মানে এই যে যেটা হচ্ছে জুটিটা, হ্যাঁ, সেটা কোনটা বেটার হয়? আপনার মিসেসের সঙ্গে পার্টনারশিপ করে নিন, প্রবলেম সলভ, আচ্ছা। ঠিক আছে। ও আচ্ছা, পার্টনারশিপ করলে মিসেসের সঙ্গে। হুম, ওকে, লজিক বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। এবার যদি আপনার একদম ক্লিয়ার। মিসেস, আপনার যে কোনো এখানে আরেকটা জিনিস বলি স্যার, পৃথিবীর আরেকটা যে জিনিস কেউ, যেটা আছে যে সেটা কারো হচ্ছে যদি সপ্তম পতির, হ্যাঁ তাহলে মিসেস সেইভাবে মানে ঠিক ক্যাপাবল নয়, তখন কি করতে হয়, তার সঙ্গে বিজনেস নিয়ে কনসাল্ট করতে হয়, যে আমি এটা করতে চাইছি, হুম মানে ডিসকাশন যেন অবশ্যই তাকে যেন বিজনেসে একটু হলে ইনভলভমেন্ট রাখতেই হবে। হুম। ওকে, এবার বলুন। আর স্যার বলছি ষষ্ঠপতি যেহেতু সার্ভিস, ষষ্ঠপতি যদি আবার একাদশে থাকে, হুম, আহ, সেক্ষেত্রে ফলের কি হবে? সেক্ষেত্রে ষষ্ঠপতি যদি না একাদশে চলে একাদশ, যায়, না একাদশ ষষ্ঠপতি না, দ্বাদশে আসছে আপনার। দ্বাদশে, হ্যাঁ, দ্বাদশে। হুম দ্বাদশ হচ্ছে বিদেশের কারক, আর ষষ্ঠপতি হচ্ছে রোগ হুম ঋণ, আর দ্বাদশ হচ্ছে হুম। খরচা, রোগের জন্য খরচা হতে পারে, ঠিক আছে। দ্বাদশ ভাব হচ্ছে দান ধ্যান, আপনি চাইলে মানে হসপিটালে দান আচ্ছা। ধ্যান করতে পারেন, ঠিক আছে। দ্বাদশ হচ্ছে বিদেশের কারক, তো এবার আপনি বিদেশি কোনো সংস্থাতে চাকরি করতে পারেন, ঠিক আছে। হুম, ঠিক ওকে, আছে। হ্যাঁ, ওকে। বলছি আচ্ছা, শনি আর রাহুর যে অঙ্গারক যোগের কথা বললেন, এটা কি দৃষ্টি বিনিময়েও হয়? হ্যাঁ, দৃষ্টি বিনিময়ও হয়। একটা সিম্পল জিনিস, রাহু হচ্ছে কি এক্সপেনশনের কারক। যে কোনো জিনিসকে মানে ওয়ান টাইপ অফ বেলুন, আমরা ছোটবেলায় যেন ফুল মানে ফু দিয়ে দিয়ে ফুলিয়ে ফেলি না, রাহু হচ্ছে এটাকে হাওয়া দিয়ে দিয়ে একেবারে বড় করে ফেলে, এক্সপেনশন করে দেয়। আর মঙ্গল হচ্ছে কি এনার্জির কারক গ্রহ, তাই তো, মনে আছে, মঙ্গল এনার্জি কারক গ্রহ। হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ, মনে আছে। তো এবার উনি কি করছে, রাহু ওই এনার্জিকে ফুলিয়ে ফুলিয়ে একেবারে বিশাল বড় আকার দিয়ে দিচ্ছে।
এবার যখনই ওই ব্যক্তির মধ্যে এনার্জির অহংকার চলে আসবে তখনই রাহু ওটাকে আছাড় মেরে নষ্ট করে দেবে। এই যে কিছুদিন আগে অঙ্গারক যোগ গেল, অঙ্গারক যোগে হয় কি, ব্যক্তির মধ্যে ইগো এসেছিল, অর্থাৎ দেশে দেশে যে যুদ্ধ হয়েছিল পুরো যুদ্ধটা কি নিয়ে, ইগোই তো কারণ, তাই না? এই যে ইরান আর আমেরিকা যে শুরু হয়েছে, এখন আবার মনে হয় কালকে শুনেছি আবার শুরু হয়েছে, তো আমি আগে তো বলেই রেখেছিলাম যে এই যুদ্ধ আবার হবে, এটা শেষ নয়, তো যুদ্ধ আবার শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে তাহলে অঙ্গারক যোগের কারণ। ওকে, তা আজকে কি তাহলে কোশ্চেন অ্যান্সারই থাকবে? আচ্ছা, ভাবত ভাবমের থিওরিটা কি বোঝা গেল? বোঝা গেছে তো সবকিছু? স্যার ভাবত ভাবম নিয়ে একটা জিনিস just বলছি, রিসেন্টলি আমি একটা ওই অনলাইনে দেখছিলাম, মানে প্রেডিকশন বিভিন্ন জ্যোতিষের, হুম। তারা ওই বলছে যেটা আগামী মানে ধরুন মীন রাশি থেকে সূর্য আপনার মেষ রাশিতে যাচ্ছে, এই চেঞ্জ বা বৃহস্পতি যাচ্ছে, এই যে চেঞ্জ গুলো, এই হুম। চেঞ্জ গুলোর ওপর বিভিন্ন প্রেডিকশন দিচ্ছিলেন। তো হুম। এই প্রেডিকশন গুলো তো ভাবত ভাবমের সঙ্গেই তো মনে হয় যাচ্ছে। না না না, ভাবত ভাবম কনসেপ্টটা টোটাল আলাদা। আপনি যেটা বলেছেন ওটা হচ্ছে গোচর, যেটা আগের দিন সঞ্জিত আচ্ছা দা আচ্ছা, হালকা গোচর। তুলেছিল। হ্যাঁ হ্যাঁ। আমি ভাবত ভাবমটা আরো বলে দিই। দ্বিতীয় ভাব কি, অর্থের ভাব তো, সঞ্চিত অর্থ। এবার দ্বিতীয় ভাবের ভাবত ভাবম কি হবে, 2 into 2 minus 1, তাহলে কত হবে? থার্ড থার্ড। থার্ড হাউস। তাহলে দ্বিতীয় ভাবের ভাবত ভাবম কি হবে? থার্ড হাউস, রাইট? 10। আরে 10 কোথা থেকে এলো? 3 বললাম, 3। হ্যাঁ, 3। ওকে, তো তৃতীয় তাহলে ভাব 1 কি? নম্বরে তো একই হবে। হ্যাঁ, একের একই হবে। আচ্ছা, দ্বিতীয় ভাব কি? আমাদের সঞ্চিত অর্থ, পূর্বপুরুষের রেখে যাওয়া অর্থ, তাই তো? আমাদের সেভিংস অ্যাকাউন্ট, এটা হচ্ছে দ্বিতীয় ভাব। এবার এই দ্বিতীয় ভাবের অর্থ তো পেয়ে গেলাম, ঠিক আছে? এই অর্থকে রক্ষা করতে কে করবে? এই অর্থ যদি আমি রক্ষা না করতে পারি, তাহলে আমি এখন কথার কথা কালকে 3টে লটারি কাটতাম, 3টেতেই লটারি বেঁধে গেলে 3 কোটি টাকা, ঠিক আছে? এবার আমাদের লোকাল যা ডন আছে তারা খবর পেয়ে গেছে যে অমুকে 3 কোটি টাকা বেঁধেছে, তো তারা কি আমাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? ইয়েস অর নো? যে না, একটা গরিব পয়সা। মানুষের লটারি লেগেছে, চলো ওকে ছেড়েই দেওয়া যাক, ওটা করবে? না রাত্রেবেলা বাড়ি এসে বলে কি রে বহুত তো কামিয়েছিস, এবার আমাদের কিছু দে। এবার আমি বলবো যে না না, আমি গরিব মানুষ, আমি দিতে পারবো না, তখন কি করবে? ডান্ডা বার করবে, ডান্ডা বার করে এমন সুন্দর করে মাসাজ করবে যে 3 কোটি টাকা আমার হসপিটালে চলে গেল। অর্থাৎ ওই যে আমাদের যে অর্থকে রক্ষা করাটাও একটা টেকনিক, ওটা একটা ট্যালেন্ট, ঠিক আছে? অর্থকে যিনি রক্ষা করতে পারে না, সে এই ব্যক্তি মানে এই জগতে ধনী ব্যক্তি হতে পারে না। কারণ অর্থ ইনকাম তো সবাই করছে, তাই না? যে কেউ করছে, যিনি একজন মানে লেবার শ্রেণী আছে উনিও অর্থ ইনকাম করছে, যিনি আম্বানি আছে উনিও অর্থ ইনকাম করছে। এবার আম্বানি যিনি আছেন উনি অর্থকে খরচা করার যে টেকনিক বা যে ম্যানেজমেন্ট, সেটা আম্বানির কাছে আলাদা, একজন যিনি লেবার আমাদের মতো শ্রেণীর লোকজন তাদের টেকনিক কিন্তু আলাদা, তাই না? তো অর্থকে যিনি সামলে রাখতে পারেন সেটাই হচ্ছে বড় ট্যালেন্ট, অর্থ ইনকাম করাটা বড় ট্যালেন্ট নয়। তো যেটা আমাদের টপিক, আমি আবার টপিকে ফিরে যাই। তো দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ। এই অর্থকে রক্ষা করতে গেলে কারো না কারো তো হেল্পিং ভাব লাগবে। তৃতীয় ভাব কি? পরাক্রম, তাই তো? পরাক্রম, এনার্জি, তাই তো? পুরুষার্থ। তো এই তৃতীয় ভাবই আমাদের দ্বিতীয় ভাবকে প্রোটেক্ট করছে, ওটা হচ্ছে দ্বিতীয় ভাবের হেল্পিং ভাব। অর্থাৎ আমি অর্থ জমালাম, অর্থ সঞ্চয় করলাম, অর্থ ইনকাম করলাম, সেই অর্থকে এবার পাহারাকে দিচ্ছে তৃতীয় ভাব। এই একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে কি, তৃতীয় ভাব হচ্ছে কি? পরাক্রম, তাই তো? আর দ্বিতীয় ভাব হচ্ছে খাদ্য, খাবারের অভ্যাস। তো আমি যেমন খাবো তেমনই তো আসবে আমার এনার্জি, তাই না? আমি যদি ফল মূল বা শাকাহারী হই তাহলে আমার মধ্যে পুরুষার্থ তেমন হবে। আমি যদি মাংসাহারী হই, মাংস খাই,
আমার পুরুষার্থ আলাদা হবে, আমার চরিত্র মানে মানে রাগের বহিঃপ্রকাশটা আলাদা হবে। এই যে তৃতীয় ভাব হচ্ছে রাগ, ঠিক আছে? এই একটা লজিক। আরেকটা লজিক এলো মাথায়, দ্বিতীয় ভাব কি? পরিবার, তাই না? ক্লোজ ফ্যামিলি, রাইট? এই ক্লোজ ফ্যামিলির মধ্যে প্রথমে কারা আসে? ভাই বোনই তো আসে না? তো তৃতীয় ভাব কি? ভাই বোন। ওকে, এতগুলো লজিক বললাম ভাবাত ভাবে, এরকমই হয় প্রত্যেকটা ভাবে, এমনই হয়। এবার যদি তৃতীয় ভাবের ভাবাত ভাবম বার করি, তাহলে কি হবে? 3 × 2 - 1 কত হবে? 5। আর যদি আমরা এই যে ফর্মুলা না অ্যাপ্লাই করি, যদি আমরা গুনতে থাকি, তাহলে 3 নাম্বারকে 1 নাম্বার লগ্ন ধরবো, তাহলে 3 4 5, তাই তো? 3 থেকে 3 5। 5 নাম্বার কি? বুদ্ধি। 5 নাম্বার কি? ক্রিয়েটিভিটি, তাই তো? তো 3 নাম্বার কি? পরিশ্রম। পরিশ্রম তো 3 নাম্বার। তা আমি যদি পরিশ্রমকে নির্দিষ্ট একটা মানে কি বলে ডাইরেকশন না দিই, তাহলে তো আমি সারা জীবন গাধার মতো খাটবো। এই ডাইরেকশনটা কে দিচ্ছে? পঞ্চম ভাব। কারণ পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটি, পঞ্চম ভাব হচ্ছে সৃজনশীলতা, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা। ঠিক আছে? ভাবত ভাবম কিভাবে কাজ করে বোঝা গেল? বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে আমাদের এটা হোমওয়ার্ক থাকলো, যে কটা আজকে আমি বললাম সেগুলো তো অবশ্যই নোট ডাউন হয়ে যাবে। যেগুলো বাকি রইলো সেগুলো নিজেরা নিজেরা আবার রিসার্চ করা যাক। যে আমি একটা কোনো একটা ভাবামের বার করলাম, বার করে সেটা সেই ভাবকে কিভাবে হেল্প করছে, এটুকু করতে পারবো তো? স্যার আমরা কি কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করতে পারি যেখানে একটু আলোচনা করব? কোনো ব্যাপার না, ওই আলাদা গ্রুপেই আলোচনা করুন না, কে মানা করেছে? এবার যদি বলেন যে না আমি বাদ, তাহলে বাদ, আর কি করা যাবে? যে হ্যাঁ ছোটদের ওখানে যাওয়া যাবে না, তাহলে যাবো না। স্যার সেই হিসাবে বলিনি, মাঝে মধ্যে একটু ফোন করে বাকিদের সঙ্গে একটু জেনে নিলাম যে এই বিষয়টা ডাউট আচ্ছা আছে আচ্ছা একটু। কারণ আপনাকে তো সবসময় ডিস্টার্ব করাটাও তো উচিত, আপনারা তো অন্য ক্লাস থাকে, সেই জন্য আচ্ছা, আমি আমি সবার কাছে দুঃখিত, অনেকেই জন্মছক পাঠিয়েছে, আমি কিন্তু দেখতে পারিনি, ঠিক আছে? কারণ আগের দিন ভেবেছিলাম অভিজিৎদার ওই কোয়ারিটা করব, কিন্তু আমার জ্বর এসেছিল বলে আমি করতে পারিনি। যদি আজকেও শরীরটা ততটা ভালো না, তবে মোটামুটি ঠিক আছে। কারণ ওই যে অষ্টম ভাব, অষ্টম ভাব হচ্ছে আমার লগ্নপতির অবস্থান। তো যখন আমি অষ্টম ভাবের কর্মকাণ্ড করি, তবে আমি একটুখানি শান্তি ফিল করি। আচ্ছা স্যার, বলছি বৃহস্পতির যে ট্রানজিটটা হয়েছে, হুম এই ট্রানজিটের জন্য কি মোটামুটি সাধারণত যাদের এমনি 10 একাদশ বা এরকম মানে লগ্ন অনুযায়ী কি এটা প্রভাব ফেলবে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এটার ক্ষেত্রে কি যে তার ভালো মানে হয়তো দেখা যাচ্ছে যে তার জন্মছক অনুযায়ী ভালোভাবে মানে লগ্ন অনুযায়ী হয়তো ভালো জায়গাতেই গেল, কিন্তু নবতারা চক্রে দেখা যাচ্ছে হয়তো যে নক্ষত্রেতে ট্রানজিটটা হয়েছে সেই নক্ষত্র হচ্ছে তার ক্ষেত্রে বিপদ নক্ষত্র। তাহলে কি আচ্ছা, সে ভালো তাহলে কি ভালো রেজাল্ট পাবে? বাবা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আচ্ছা, নবতারা চক্র কে কে জানে? ঠিক আছে, স্যার জানি আমি। জানি না। আচ্ছা ঠিক আছে। তো সুজয়দা, নবতারা চক্রটা আগে আমরা কমপ্লিট করে নিই, ঠিক আছে? আর তোমার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, একটু প্রবলেম তো ক্রিয়েট করবেই, ঠিক আছে? প্রবলেম ক্রিয়েট করবেই করবে, যতই সে ভালো স্থানে থাকুক না কেন। এখন মনে হয় কি পুষ্যাতে গেছে মনে হয়, নাকি না? দেখতে হবে। হ্যাঁ এখন transit। পুনর্বসতি আছে স্যার, পুনর্বসতি আছে, 18 তারিখ থেকে যাবে। ওই 18 তারিখ 18 তারিখ পর্যন্ত। থেকে কি পুষ্যাতে? 18 তারিখের থেকে পুষা নক্ষত্রে ট্রান্সফার হবে বৃহস্পতি শনি নক্ষত্রে। আচ্ছা আচ্ছা, বৃহস্পতি শনি পুষ্যাতে যাবে। নক্ষত্রে, শনি নক্ষত্রে কেমন রেজাল্ট দেয়? ভালো রেজাল্টই দেবে স্যার, কিন্তু নবতারা মানে চক্র উনি যা বললেন ঠিকই বলেছেন, নবতারা চক্র দেখতে হবে। যদি কারো নবতারা চক্রে দেখা গেল শনি বিপদ তাড়াতে বা পত্নী তাড়াতে বা বদ হুম তাড়াতে থাকে, তো খুবই খারাপ ফল হবে স্যার, এটা হুম একদমই ভালো ফল হবে। হুম। আচ্ছা, তো কিন্তু নবতারা সংকট চক্র ভালো আমরা আগে হবে। আসি। হুম
আগে আমরা নবতারা চক্রতে আসি, নক্ষত্র পাঠগুলো কমপ্লিট করি, কিন্তু আমরা তো করি তো ঠিকই, কিন্তু ওই যেগুলো পড়ছি সেগুলোই তো পড়ি না। এমন করলে হবে? আমি তো সপ্তাহে কত, এখন মনে হয় 2 দিন হচ্ছে, কিছু কিছু দিন, তাও আমি বলছি পার ডে যদি 10 মিনিটও সময় বার হয়, 70 মিনিট হয়। 70 মিনিট মানে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট এনাফ। তো দয়া করে আপনারা এগুলো করবেন না। আমারও খারাপ লাগে যে আমি কাদের পড়াই, আমার কাছে ভাই 250 টাকাটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এর আগের ব্যাচগুলো আমি ফ্রিতেও পড়াতাম, কোনো ব্যাপার ছিল না, কিন্তু এবার নিয়েছি একটাই কারণে, অনেকে আবার ফ্রিতে পড়তে চায় না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি ইন্টারনেট কস্টিংটা তুলতে চাইছি আর কি। যাই হোক, ভাবত ভাবমটা ক্লিয়ার হলো। আর যেটা করা স্যার, হয়নি, নবতারা চক্র আর নবহংস চার্ট এটা একই কি? মোটেও না, দুটো একদম আকাশ আর না পাতাল, না, দুটো আলাদা জিনিস। হ্যাঁ, ওটা ওই অ্যাকচুয়ালি আমাদের যে 27টা নক্ষত্র আছে, 27টা নক্ষত্রকে ওই সম্পদ, বিপদ, আরো সব বিভিন্ন ধরনের 9টা ভাগে ভাগ করা হয়, দিয়ে যে নক্ষত্রটাতে মেনলি জন্ম হয় সেটাকে এক ধরে তারপরে সেগুলো যায়, দিয়ে 1 2 3 4 করে পরপর পরপর পড়তে থাকে, দিয়ে একটাতে সম্পদে পড়ে, একটা বিপদে পড়ে, এরকম ভাবে, কোনোটা বৃহস্পতির নক্ষত্রে, কোনটা রাহুর নক্ষত্রে, কোনটা হয়তো এর নক্ষত্রে, এরকম ভাবে পড়ে। আমি যেটুকু জানি আর কি, সামান্য জ্ঞান, না তারপরে না, জানি না। আপনি যেটা বললেন তাতে আমি মোটামুটি বুঝতে পারলাম। এটা এর আগে দেখেছি এরকম নবতারা, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যে প্রথমে যে ক্লাসগুলো করেছিলাম, যে অবচেতন মন, চেতন মন, সেগুলো কি মনে আছে? বাহ, সুন্দর। সব অল্প সব আছে স্যার। গুলিয়ে ঘোল বানিয়ে খাওয়া হয়ে গেছে। ওর যে 20%, পুরো 20%, 70%, আর হ্যাঁ 10% এইসব দিয়ে বললেন এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওটাই। তো এই অবচেতন মন আর চেতন মন দুটোর মধ্যে না ভীষণ একটা কম্পিটিশন চলে। ঠিক আছে, কম্পিটিশন কি? অবচেতন মন যেটা, সেটা প্রায় আমাদের শরীরে প্রায় 70% ব্রেন সে ক্যাপচার করে আছে, 70%। আর বাকিটা চেতন মন ক্যাপচার করে আছে আমাদের ব্রেনে। কিন্তু অবচেতন মনের মধ্যে তার্কিক বিশ্লেষণ নেই, কূটনীতি নেই, ঠিক আছে, একদম সরল সোজা একটা বাচ্চার মতো, সে একটা বাচ্চার মতো। কিন্তু চেতন মন খুব চালাক, সে চেতন মন অপারেট হয় রাহু দ্বারা। চেতন মন কি করে? আমাদের মনের মধ্যে কিছু না কিছু ইনপুট করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। ঠিক আছে, এইবার এই অবচেতন মন ঘরের মধ্যে শান্ত বাচ্চা যেমন হয়, একদম বাচ্চা শিশুর মতো অবস্থা ঘরের মধ্যে সে থাকে। কিন্তু চেতন মন সে গেটে দারোয়ান হিসেবে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, চেতন মনের কাজ হচ্ছে গেটে দারোয়ানগিরি করা। এইবার আমি দেখা গেল কোন একটা চিন্তা আমার অবচেতন মনকে পাঠাবো, অবচেতন মনের কিন্তু বিশাল পাওয়ার এই ব্রহ্মাণ্ডে। ওর মানে কি বলবো, ওই যে একটা কথা আছে না, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, বা যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে, এই কথাটা আছে কি জানি? নাম শুনেছি এ স্বপ্ন? হ্যাঁ স্যার, মানে যা আছে এই এই ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে, এই কথাটা এটা মনে হচ্ছে। হ্যাঁ, ভাণ্ডে মানে আমাদের শরীরে যাই, আমাদের হ্যাঁ। শরীরে সেটাই ব্রহ্মাণ্ডে আছে। আমাদের শরীরে 72,000 নাড়ি আছে। ঠিক আছে, এই পুরো মানে আমাদের শরীরটা পুরো জালের মতো, নাড়ি, শিরা উপশিরা গুলোকে আমি নাড়ি বলেছি। আচ্ছা, তো এই যে অবচেতন মন, এর পাওয়ার মারাত্মক। একে যাই ইনপুট দেব, ও আমাদের জন্মছকে সেটা নেই, আমাদের ভাগ্যে সেটা নেই, তারপরে ওর পাওয়ার আছে সেটাকে ঘটানোর, অবচেতন মনের। কিন্তু আমরা অবচেতন মনকে অত সহজে কিন্তু ইনপুট বা কমান্ড দিতে পারি না। এর কারণ গেটে কে দাঁড়িয়ে আছে? চেতন মন। দেখা গেল, আমি আর একটা এক্সাম্পল দিলাম, যে দেখা গেল আমি কোনো ব্যক্তিকে বললাম, বা আমি নিজেকে নিজে বলছি আমার কালকে একটা ল্যাম্বরগিনি গাড়ি লাগবে। ঠিক আছে, তো গেটে কে দাঁড়িয়ে আছে? চেতন মন। সঙ্গে সঙ্গে বললো ল্যাম্বরগিনি গাড়ি কিনবে, 10 টাকা নেই পকেটে, ল্যাম্বরগিনি গাড়ি কিনবে। ঠিক আছে, তখন কি হলো? আমার যে মনের যে শক্তি, যেটা দিয়ে আমি অবচেতন মনকে ইনপুটটা দিচ্ছিলাম, চেতন মন এসে সেটাকে কি করলো? গেটেই আটকে রেখে দিল এবং নেগেটিভিটি ঢুকিয়ে দিল। ও তোমার দ্বারা কোনোদিন হবে না, তোমার সামর্থ্য নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
ঠিক আছে, এটি একটি টালির ঘরে ঘুমিয়ে চাঁদ দেখার স্বপ্ন, ইত্যাদি ইত্যাদি। তো এই অবচেতন মনকে যদি আমরা কোনোভাবে ইনপুট দিতে পারি, সেটা কিন্তু আমাদের কসমস 100% আমাদেরকে দিয়ে দেয়। এর জন্য আমরা নানা রকমের বই আমরা মার্কেটে পাই, যে মনের শক্তি, ঠিক আছে, মানসিক শক্তি বৃদ্ধি, তারপরে কি মনের কি কি বলে মনের সাথে কসমিকের কানেকশন, ইত্যাদি ইত্যাদি বই নানা কিছু ঘুরে বেড়ায়, কিন্তু আসল ফান্ডা কিন্তু এটাই, যে আমরা অবচেতন মনকে কিভাবে সিগন্যাল দেব, কিভাবে আমরা ইনপুট দেব, কিভাবে আমরা কমান্ড দেব। যেমন কম্পিউটারে আমরা কমান্ড দিই না কিবোর্ডের সাহায্যে, ঠিক তেমনি অবচেতন মনকে কমান্ড দিতে হবে। এই অবচেতন মনকে কমান্ড দিতে গেলে সবার আগে চেতন মনকে ঠান্ডা করতে হবে। চেতন মনকে ঠান্ডা করা খুব কঠিন, কারণ চেতন মনের দায়িত্বে কি আছে, রাহু আছে। পয়েন্ট বোঝা যাচ্ছে? পয়েন্ট কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার বুঝে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য আমাদেরকে চেতন মনকে শান্ত করতে গেলে সবার আগে মেডিটেশন করতেই হবে। মেডিটেশন করতে হবে, হাজার চিন্তা থেকে আমাকে মুক্ত হতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান শব্দের অর্থ কি? কোন একটা নির্দিষ্ট একটা বিন্দুতে এসে চিন্তাকে কেন্দ্রীভূত করার নামই হচ্ছে ধ্যান। আমি জপও করতে পারি, নাও করতে পারি, কিন্তু আমি যদি কোন একটা নির্দিষ্ট বিন্দুতে, বিন্দু, হ্যাঁ, সেটা দশমিকও হতে পারে, এতটা ছোট বা এর থেকেও ক্ষুদ্র বা কিছু নেই, এমন একটা বিন্দুতে যদি আমার টোটাল ফোকাসকে কেন্দ্রীভূত করতে পারি, তবে আমার অবচেতন মন শান্ত হয়। আমরা যখনই ভাবি যে আজকে মেডিটেশন, আচ্ছা এখানে মেডিটেশন কে কে করে, ধ্যান কে কে করে? স্যার আমি করি। আচ্ছা, আর ওই হয় স্যার। আচ্ছা ওই হয়, আর কখনো কখনো। আচ্ছা, আর স্যার আমি কিন্তু মানে ব্যাপারটা ভালো করে এখনো পর্যন্ত বুঝতেই পারিনি যে ধ্যানটা কিভাবে করতে হয়। আচ্ছা মানে জানিই না যে ধ্যানটা কিভাবে করতে হয়। আচ্ছা, ধ্যান শব্দের অর্থ তো আমি বললাম, ঠিক আছে। এবার কেউ যদি ইষ্ট নাম জপ করতে চায় তো করবে, ঠিক আছে। আর নয়তো এর মূল ফান্ডাই হচ্ছে আমাকে চিন্তা মুক্ত হতে হবে। অবচেতন মনকে কমান্ড দিতে গেলে চেতন মনকে আগে কন্ট্রোল করতে হবে। চেতন মনকে কি করতে হবে? চিন্তা শূন্য করতে হবে। কিন্তু আমাদের ব্রেন এমন একটা গোলক দাধায় আমরা ফেঁসে থাকি, চোখ বন্ধ করলে মনে হয় যেন চিন্তার পাহাড় আমাদের উপরে মাথা, মানে কি বলে, মাথা ভারী হয়ে ডুবে পড়ে, ঠিক আছে। আমাদের এই শরীর, আমরা কে কে গীতা পড়েছি? স্যার আমি শুনেছি। আচ্ছা, আমাদের এই পড়েছি। শরীরে পড়েছি তো অনেকেই, ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু গীতার তাত্ত্বিক অর্থ আমি যতটা বুঝতে পেরেছি নানা রকম বইপত্র পড়ে, গীতার তাত্ত্বিক অর্থ হচ্ছে আমাদের এই শরীরই হচ্ছে কুরুক্ষেত্র, ঠিক আছে। হ্যাঁ। কুরুক্ষেত্র বাইরের কোনো এক্সিস্টেন্সই নেই, এই শরীরই হচ্ছে কুরুক্ষেত্র। এই শরীরের মধ্যে দুটো তত্ত্বের সারা জীবন লড়াই চলতে থাকে। শেষ বেলাতে কে এলো আবার? হওয়ার পিতা দিয়ে এসছে। তো তাহলে কি বললাম, গীতার যে তাত্ত্বিক অর্থ, আমাদের শরীরের মধ্যে দুটো, মানে এটাকে কি বলে, দুটো সত্তা, হ্যাঁ, দুটো সত্তার মধ্যে কন্টিনিউয়াসলি বিরোধ হয়, কন্টিনিউয়াসলি যুদ্ধ হতে থাকে। দুটো সত্তাকে, একটা হচ্ছে অসুর সত্তা আর একটা হচ্ছে দেবতত্ত্ব। দেবতার অসুরের এই সংগ্রাম, এটাই তো সারা জীবন ধরে চলে আসছে। অসুর বলে যে এই বডিটা আমাদের কন্ট্রোলে থাক, দেবতা বলে এই বডিটা আমাদের কন্ট্রোলে থাক, ঠিক আছে। এইবার তার মাঝখানে ফেঁসে আছে আত্মা, তার এই আত্মাই হচ্ছে আত্মিক চেতনা। তো এই চেতনা যার যেদিকে বেশি, সে সেদিকে যাবে। অসুর তত্ত্বের মধ্যে কি? লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, ঠিক আছে, চুরি, বদনাম, মানে কুকীর্তি ইত্যাদির দিকে বডিকে নিয়ে চলে যায়। নেশা, অসুরি মানে কর্মকাণ্ডের দিকে এই শরীরকে নিয়ে চলে যায়। তখন অসুর পক্ষ জয়ী হয়, ঠিক আছে, তখন দেবতাদের হার হয়। কিন্তু আমি যদি আত্মিক চেতনা বৃদ্ধি করি, তখন কি হবে? আমি বুঝতে পারবো যে আমার শরীরে কি হচ্ছে, কোন পক্ষ জিতে আছে। আর দেবতা সত্তা যখন জিতে থাকে, তখন আমাদের শরীর কি করে? আমাদের শরীর ধ্যান, পূজা পাঠ, ভালো কর্ম, দান ধ্যান, সৎকর্ম, পরোপকার, ঠিক আছে, হিংসা, অহংকার, এগুলো ত্যাগ করা
ইত্যাদির দিকে তখন ঝুঁকে থাকে শরীর, অর্থাৎ তখন অসুরী সত্তার পতন ঘটে। এবার একবার দেবতারা জিতে গেল তার মানে এই নয় যে অসুররা হাত পা গুটিয়ে বাড়ি চলে গেছে, মানে টিম মানে ম্যাচ শেষ হয়ে গেছে বাড়ি চলে যায়, এরকম না। তারা কন্টিনিউয়াসলি ওই ব্যক্তিকে পিন করতে থাকে। এরকম অনেক ঘটনা আমরা মানে বাস্তব জীবনে দেখতে পাই, যারা অনেক বড় বড় সাধু মহাত্মা, তাদের কথা শুনলে মানে মন্ত্রমুগ্ধের মতো শোনে লোকে, কিন্তু তারাও অনেক উল্টো পাল্টা কেসে ফেঁসে যায়, ইয়েস অর নো? এরকম অনেক সাধু সন্তরা আছে যারা কোনো মহিলা চক্করে ফেঁসে গেছে, কোনো মানে কি বলে কোনো পাচার চক্রে ফেঁসে গেছে, কোনো হয়তো আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে আছে, এরকম অনেক সাধু সন্তকে দেখেছি। এর কারণ তাদের মধ্যে যখন দেবতা সত্তারা জিতেছিল তখন ওই ব্যক্তি এই সৎ মার্গে এসেছে, কিন্তু অসুর সত্তা তো তাকে পিন করে যাচ্ছে যে অমুক লোক তোকে 2 কোটি টাকা দান দিয়ে গেছে, এই 2 কোটি টাকা দিয়ে করবিটা কি, তুই একটা গাড়ি কিনে নিয়ে আয়। ব্যাস, ও লোক গাড়ি কিনে নিয়ে চলে, হ্যাঁ গাড়ি কিনলাম কোনো ব্যাপার না, ঠিক আছে। এইবার দেখা হলো আরেকজন এলো, সে আরো 10 লাখ 20 লাখ দান করে গেল, বলে আরে সাবাস 10-20 লাখ হয়ে গেছে, চলো ওখানে একটা প্লট কিনতে হবে। প্রথমে বলবে আশ্রম বানাও, ঠিক আছে, অনেকে আশ্রম বানানোর লোভ দিল, কারা? অসুর সত্তা। এবার উনি ওই টোপে যদি পড়ে যায় তখন তার দেবতত্ত্ব হারিয়ে যায়, তখন ওই ব্যক্তি আবার সেই পুরনো জগতে ফিরে চলে যায়, অসুর সত্তার দলে চলে যায়, ঠিক আছে। প্রথম ওনাকে তাহলে বললো যে প্রথমে চলো আশ্রম বানানো হবে, এবার আশ্রম বানানোর জন্য জমি কিনলো, কিন্তু এই আশ্রমের মধ্যেই নানা প্রকারের কুকীর্তির কর্মকাণ্ড অনেক সময় ফাঁস হতে দেখা গেছে। তাহলে কি হয়েছে? তাহলে আমাদের পুরনো টপিক কি? আমাদের শরীর হচ্ছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রের মধ্যে দুটো পার্টির সবসময় একটা সংঘর্ষ চলতে থাকে। এই ধ্যান করার পদ্ধতিটাই হচ্ছে একমাত্র রাস্তা যে আমার আত্মিক চেতনাকে অ্যাক্টিভেট রাখবে, যে আমি ভুল করছি না ঠিক করছি। কোনো একটা চোর যখন রাস্তা দিয়ে যায়, কোনো একজন ব্যক্তির হাতে ফোন দেখে ওনার মধ্যে কিন্তু এই চেতনা আসে না যে ওই ফোনটা আমার কষ্টের নয়, আমি ওখান থেকে চুরি করলে আমার পাপ হবে, ওনার মধ্যে এই চেতনা আসে না, কারণ অসুর সত্তা তার মধ্যে এতটা হাবি হয়ে যায় যে তার মধ্যে এই বিবেককে সে জাগ্রত হতেই দেয় না। কিন্তু আমাদের মতো একটা সাধারণ ব্যক্তি যারা মেডিটেশন করে, তারা কি ভাববে? লোকের জিনিসে আমি কেন দেখতে যাব, সেটা তার পরিশ্রমের ফল, সে ভোগ করবে, আমি কেন দেখতে যাবো, আমারও হবে যেদিন তখন আমি কিনবো। বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের শরীরের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধটা চলতে থাকে? বোঝা গেল অভিজিৎ দা? বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেকগুলো পার্টি আছে, তাদের অনেকটা নাম আছে, এক একটা পার্টি এক একটা ক্যারেক্টারকে নির্ভর করে। যেমন যিনি চোখ বন্ধ করেছিল তার নাম কি? যিনি অন্ধ ছিল তার নাম কি? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র হচ্ছে আমাদের মোহ, মোহ সবসময় অন্ধ হয়, ওই যে বলে না অন্ধ মোহ, সন্তানের প্রতি অন্ধ মোহ, মোহ, ওই যে এটা। সেটাই হচ্ছে আমাদের ভেতরের মোহই হচ্ছে আমার অন্ধ। তারপরে কে আছে? তারপরে স্পেশাল স্পেশাল ক্যারেক্টার গুলোর নাম বললেই বোঝানো যাবে। আপনার ওই ইয়ে ছিল ধৃতরাষ্ট্র, হ্যাঁ, তারপর হচ্ছে দুর্যোধন। দুর্যোধন, হ্যাঁ অবশ্যই। দুর্যোধন হচ্ছে অহংকার, অহংকার। ঠিক আছে, আমাদের শরীরের অহংকারের প্রতিনিধিত্ব করে। আর কর্ণ ছিল তো, কর্ণ। হুম। কর্ণ হচ্ছে এমন একটা অধ্যায় যেটা হচ্ছে মানে গুরুহীন জ্ঞানের অধ্যায়। গুরু হচ্ছে কি আমাদের দিশা নির্ধারণ করে, তাই না, যে আমাদের জ্ঞান বা আমাদের ট্যালেন্ট কোন দিকে যাবে, আমাদের টিচারই তো সেটা ডিসাইড করে দেয় না। তো গুরু যার নেই তার জীবনের কি ডাইরেকশনও নেই, সেটাই হচ্ছে কর্ণ। কর্ণের মধ্যে অনেক ট্যালেন্ট ছিল, তার মধ্যে অনেক জ্ঞানও ছিল, তার মধ্যে ন্যায় নীতি বোধও ছিল, কিন্তু তার একটা লাইফে সঠিক ডাইরেকশন ছিল না, সে ওই জন্য পাপের দলে চলে গেছে। আর কে ছিল? অর্জুন ছিল। অর্জুন। অর্জুন হচ্ছে কি কর্মের প্রতীক। কার মানে কেমন কর্ম? অর্জুনের কর্মটা একটু আলাদা, মানে অর্জুন যে কর্মটা করেছিল সেটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে পরমাত্মার উপরে ডিপেন্ড করে, পরমাত্মাকে শ্রীকৃষ্ণ। অর্জুন কি করেছে? সে তার শুধুমাত্র কর্ম করে গেছে, কাকে সামনে রেখে? পরমাত্মাকে সামনে রেখে। অর্থাৎ আমি আমার কর্ম করে যাব, কোনোদিন আমি রেজাল্টের আশা করব না,
অর্থাৎ ফলহীন কর্ম, নিষ্ফল কর্ম, সেটা হচ্ছে অর্জুন। পয়েন্ট বোঝা গেল? তো এইভাবে প্রত্যেকটা মহাভারতের ক্যারেক্টার আমাদেরই ক্যারেক্টারের সাথে ম্যাচ করে এত সুন্দর একটা কাব্যের আকারে বিরাট একটা গ্রন্থের নির্মাণ করেছে। যারা লিখতেন না, এই যে আমাদের এখন আধুনিক যুগের বিজ্ঞান কি বলে যে অত বছর আগে মানুষ জঙ্গলে মাংস পুড়িয়ে খেত, তারা চাকা আবিষ্কার করেনি, তারা এই বুদ্ধিমান ছিল না, তারা তো ক্যালকুলেশন জানতো না। আরে প্রভু, যাদের মধ্যে ক্যালকুলেশনই ছিল না, যারা চাকা আবিষ্কার করতে পারেনি, তাদের মধ্যে এই মহাভারতের মতো এত বড় গ্রন্থের কনসেপ্ট এলো কি করে, যে এতটা জটিল এবং তাত্ত্বিক, যার মধ্যে এত অন্তর্নিহিত মিনিং আছে, তাই না? এরও যদি আমরা পুরনো চলে যাই, আমরা ধরে নিলাম যে আধুনিক বিজ্ঞান বলছে আচ্ছা ঠিক আছে, এটা কতদিন আগে, বেশি বছর আগে না, কয়েক হাজার বছর আগে হবে, কিন্তু তারও আগে যদি আমরা চলে যাই রামায়ণে, রামায়ণে কোন পার্টটা খারাপ আছে? টোটালটাই কত সুন্দরভাবে মিনিংফুল একটা স্টোরি, তাই না? এত গভীর বিশ্লেষণের বই আমরা কোথায় পাবো? এই যে অনেকে বলে কি ভারতীয় সভ্যতা নাকি আগে আমরা গণনা করতে জানতাম না, তা রাবণের 10টা মাথা কি দিয়ে গুনেছিলাম? রাবণের যে 10টা মাথা, সেটা আমরা কি দিয়ে গুনেছিলাম? যদি আমরা নাম্বার সিস্টেম না জানতাম তাহলে গুনতে পারতাম? Yes or no? হুম। তো আমরা যখন ধ্যান করব এই চেতন মনকে, ঝুম্পাদির জন্য এটা, হ্যাঁ? ঝুম্পাদি কখন ধ্যান করেন, কোন সময় আপনি? স্যার আমি প্রত্যেকদিন একই টাইমে করি, সন্ধ্যেবেলায়, রাত্রি 7:30টার পর স্যার। আচ্ছা, যদি আপনার আরো ভালো রেজাল্টের প্রয়োজন দরকার হয়, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। ব্রহ্ম মুহূর্ত 3টে থেকে 3:30, হ্যাঁ, ভোর 3টে থেকে 3:30 সময় উঠতে হবে। উঠে যদি আপনি ধ্যানে বসেন, তখন আমাদের চেতন মন তখন বিশ্রাম নেয়। স্যার আমি একটা জিনিস আপনার থেকে ডিসকাস করতে চাইছি স্যার। আমি আমার লাইফে দেখেছি স্যার, আমার কখনোই না নেগেটিভ চিন্তা কখনো কোনো সময় মনে আসে না। আমি সবসময় পজিটিভ, মানে সবসময় আমার চিন্তাধারাটাই স্যার পজিটিভ। মানে আমাকে যদি কেউ কিছু বলে স্যার, মানে আমি কারোর মানে কে কি করলো, কে কি খেলো, কার কি হলো না স্যার, আমি ওইসব নিয়ে একদম ভাবি না। প্রথম কথা, মানে কেউ একটা হয়তো গাড়ি কিনলো, আমার বন্ধু হয়তো সে বললো জানিস আমি কিনেছি, আমার খুব ভালো, বাহ খুব ভালো, মানে এইটুকুই স্যার। মানে ও কিনলো, আমার তো ওই রকম গাড়িটা নেই, আমার তো অন্যরকম গাড়ি আছে একটা, আমাকে কিনতে হবে, তার মাথাতে আমার কখনোই এটা আসে না। মানে আমি সবসময় পজিটিভ থিঙ্কিং ভাবি। আমার লাইফে স্যার কখনোই কোনো সময় আমার মানে নেগেটিভ চিন্তা আমার মনের মধ্যে আসে না। তো স্যার এটা কেন হয়? এটা তো ভালো। হ্যাঁ, কোন গ্রহ স্ট্রং থাকলে হয় স্যার, এটা জানতে চাইছি আমি। মানে কিছু কি, মানে এমন কোনো কি গ্রহের সাথে কানেকশন আছে যে সেটা স্ট্রং থাকলে এটা লাইফে হয়? আপনার নবম ভাব ভালো আছে আর অষ্টম ভাব ব্যালেন্স আছে। হ্যাঁ সঞ্জিত দা বলো। ঝুমাদি তো নিজের জন্য ভাবে, আমার কারোর জন্য ভাবে না, এটা স্বার্থপর হচ্ছে কাজে। না না, উনি ওটা বলতে চাইনি। উনি বলতে চাইছে যে অন্যরা কেউ কিছু করলেও ওনার কিছু যায় আসে না। আমরা যেমন বলি আরে আমাদের সাথে একসাথে পড়তাম আমরা, আজকে সেই বড় গাড়ি কিনে ফেললো আর আমি কিছুই করতে পারলাম না, তাই না? ওনার দৃষ্টিভঙ্গি এরকম আসেই না, তাই বলতে চাইছে। স্যার একটা কথা বলি, হ্যাঁ। এই কথাতে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে কেতু মনে হয় এখানে একটা কোনো রোল প্লে করে, কারণ কেতু এই সমস্ত বিষয় থেকে একটু মনে হয় মানুষকে ডিটাচ করায়, মানে যে কোনো এই যে বৈষয়িক জিনিসপত্র এগুলো থেকে। এটা কি সঠিক? কেতু হচ্ছে ওয়ান টাইপ অফ ইন্ট্রোভার্ট, মানে অন্তর্মুখী। কেতুর মাথা নেই, তো ওর জন্য কেতু দেখতে পায় না। এইবার আমরা যদি বাইরে কিছু না দেখতে পাই, তাহলে আমাদের মন আরো বেশি শান্ত হয়ে যাবে। কারণ আমাদের ভেতরে এই যে ব্রেনের মধ্যে প্রবেশ দ্বার কোনটা? চোখ। চোখই তো হচ্ছে আমাদের প্রবেশ দ্বার। এই জন্যে অনেক মুনি ঋষিরা বলে যখনই কোনো ব্যক্তির ক্রোধ আসবে না, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে এক জায়গায় চুপচাপ বসে পড়তে হবে। তাহলে ব্যক্তি ক্রোধ কয়েক মিনিটের মধ্যে শান্ত হয়ে যাবে, কিচ্ছু করবে না সে, শুধু চোখ বন্ধ করে বসে পড়বে। তো কেতুর ক্ষেত্রে হচ্ছে কি, ওনার চোখ নেই, ব্রেনও নেই, ওনার আছে শুধুমাত্র একটা শক্তিশালী শরীর। তো এই শরীর কি করতে পারে? সে তো দেখতে পারে না, সে বিশ্লেষণ করতে পারে না,
ঠিক আছে? এবার তাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে না জল খাওয়ানো হচ্ছে সে সেটাও বুঝতে পারে না। ওর জন্য তার ভৌতিক কোনো বস্তুর দিকে তার চাহিদা থাকে না। ঠিক আছে? এই একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে কেতু আর রাহু হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মের সাথে কানেক্টেড। এনারা দুজন একদম ওতপ্রোত ভাবে জড়িত পূর্ব জন্মের কর্মকে এই জন্মে টেনে আনার জন্য। সরি, একটু জল খেয়ে নিয়ে। রাহু বর্তমান জন্মে যে ভাবে অবস্থান করে সেই ভাবের বিষয়বস্তুতে রাহু কি করে, মানে আকৃষ্ট করে, ওই ভাবের বস্তুকে পাওয়ার জন্য ওই ব্যক্তির মধ্যে একটা আকর্ষণ জাগে। অর্থাৎ রাহু এই জন্মে জন্ম নিয়ে এসেছি আমরা ওই ভাবের অপ্রাপ্ত জিনিসগুলোকে প্রাপ্ত করার জন্য। রাহু হচ্ছে ভৌতিক জিনিসপত্র। ভৌতিক শব্দের অর্থ হচ্ছে এই পৃথিবীতে যাই আমরা খালি চোখে দেখতে পাই সেটাই ভৌতিক। তার মধ্যে গাড়ি বাড়ি, মানে এক কথা পৃথিবীর মায়ার বস্তু। হুম। কিন্তু তার উল্টো, যেহেতু আমরা যখন ওই যে ভাব পড়াশোনা করছিলাম যে প্রথম ভাবের উল্টো হচ্ছে সপ্তম ভাব, ঠিক তেমনি রাহু তার উল্টো পাশে কেতুকে নিয়েই চলাফেরা করে। কেতু সবসময় উল্টো, তো রাহুর উল্টো হচ্ছে কেতু। রাহুর হচ্ছে সবকিছু চাই, ঠিক আছে, আর কেতু বলছে আমার কোনো দরকার নেই। কেতু যে ভাবে বসে সেই ভাবের কারক তত্ত্ব সে আগের জন্মে সব ভোগ করে চলে এসেছে। আগের জন্মেও সে তার কমপ্লিট করে ফেলেছে, সেই ভাব তার উদ্ধার হয়ে গেছে। ওই জন্য কেতু ওই ভাব থেকে যাই কিছু হয় সেটাকে বলে দরকার নেই, দরকার নেই, হাঁটো সামনে চলো। ঠিক আছে? তো কেতু হচ্ছে এমন প্রকৃতির প্ল্যানেট। অনেকে রাহু আর কেতুকে না অনেক বদনাম করে, কিন্তু রাহুর ক্ষেত্রে কি হয়, দুটোই আধ্যাত্মিক প্ল্যানেট। এটা আমার দৃষ্টিকোণ নয়, অনেকেরই দৃষ্টিকোণ এটা। ঠিক আছে, যে রাহু আধ্যাত্মিক প্ল্যানেট, কেতু আধ্যাত্মিক প্ল্যানেট। কেতু হচ্ছে কি কোনো জিনিস ভোগ না করে, কোনো জিনিস ভোগ না করে নির্জনে কোনো একটা জায়গায় সাধনাতে চলে যাওয়া। যেমনটা আমরা প্রাচীনকালে ঋষি মুনিদের ক্ষেত্রে শুনেছিলাম যে তারা জন্মেছে গুরুগৃহে গিয়ে গেছে, শিক্ষা অর্জন করেছে এবং ওখান থেকে সরাসরি সংসার জীবনে না এসে সাধনাতে চলে গেছে। এমন ঋষিদের আমরা নাম শুনেছি। আবার এমনও রাজাদের নাম শুনেছি যারা রাজপাট ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নিয়েছে। তো রাহু হচ্ছে সেই গ্রহ যে ব্যক্তির মধ্যে সমস্ত বাসনা তৃপ্তির পরে সাধনার দিকে নিয়ে চলে যায়। এর অর্থ হচ্ছে একজন মাতাল যিনি মদ খেয়েছেন, ঠিক আছে, তবে তো উনি বুঝতে পারে যে মদ খেলে কি হয়। একজন ব্যক্তি যিনি মিষ্টি খেয়েছেন তবে তো উনি বুঝতে পারে যে মিষ্টির স্বাদটা কেমন। এইবার যখন কোনো ব্যক্তি হিসাবে স্বাদ না গ্রহণ করে সাধনায় চলে যায়, তখন ওই ব্যক্তি সাধনাতে বসলো, বসে বসে ভাবলো ধুর আমি তো কোনোদিন মিষ্টি খেয়েই দেখিনি, মিষ্টিটা কেমন। তো তাহলে সাধনার ক্ষেত্রে কি লাগবে, বাসনা থেকে মুক্তি লাগবে, তাই না? কিন্তু উনি সাধনাতে বসেও ভাবছে মিষ্টিটা তো আমি খেয়ে দেখলাম না কেমন। অর্থাৎ উনি বাসনা থেকে মুক্ত হতে পারেনি। ঠিক আছে, তো রাহু বলছে আগে ভোগ কর তারপরে গিয়ে সব ত্যাগ করে দে। তো রাহু কি খারাপ সেই দিক থেকে? না না, রাহু খারাপ আগে নয়। ভোগ করে থাকে। এই জন্য আমি প্রথম থেকে আচ্ছা, বলছি এই এই যে কোনো এইখানে গ্রহই কি খারাপ নয়। হ্যাঁ বলো, বলো দাদা। মানে এইখান থেকে ব্যাপার হচ্ছে আপনি যেরকম বলছিলেন না, প্রত্যেকটা গ্রহের সপ্তম দৃষ্টি থাকে। হুম তো ধরুন রাহু আর কেতু তো আপনার সবসময় 7 নম্বরের ব্যাপার থাকবে আর কি। হুম। তো সেই ক্ষেত্রে রাহুর দৃষ্টি তো কেতুর পরে থাকে, আবার কেতুর দৃষ্টিও রাহুর পরে থাকে। হ্যাঁ এইটা থাকে। কি এইভাবে অনেকটা মানে আপনি যে কনসেপ্টটা বললেন যে রাহু ফার্স্ট আপনাকে ভোগ করাবে, ভোগের হুম পরে আপনার সেটা ত্যাগের ক্ষেত্রে যাবে। তো হুম ত্যাগই হচ্ছে আপনার কেতু। আবার হুম রাহুটা ভোগ যদি ধরি, সেই হুম। ক্ষেত্রে তো সেম টাইপের কানেকশনটা তো ওইভাবেও তো আমরা বলতে পারি। না, দৃষ্টির ক্ষেত্রে যখন বলছে যে রাহু দৃষ্টি যদি কেতুর উপরে পড়ে তাহলে তো কেতুর মধ্যে ভোগ বিলাস আসার কথা, তাই না? আবার কেতুর না, দৃষ্টি হচ্ছে এ- ত্যাগ, এ- তাহলে কি, হুম হুম হুম। আমি তাহলে কি ওটার জন্য বলছি না, ব্যাপারটা ওইখানে কেমন ভাবে মানে লজিকটা মেলাবো। দুটো গ্রহ তো একটাই তো গ্রহ। হ্যাঁ। দুটো যে গ্রহ একটাই তো, অসুরকে কেটে দুটো টুকরো হয়েছে। হুম হুম হুম। ঠিক আছে, তো
এক্ষেত্রে কি হয়, দৃষ্টি কনসেপ্ট তখনই এদের ক্ষেত্রে শুধুমাত্র তখনই কানেক্ট হয় যখন ওনাদের সাথে অন্য কোনো গ্রহ অবস্থান করে। দেখা হলো কেতুর সাথে কোনো একটা গ্রহ বসে আছে এবিসিডি, তার মধ্যে রাহু দৃষ্টি পড়েছে, তখন ওই গ্রহ মানে ইনপুট পড়বে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা 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 হুম হুম হুম, বুঝতে পেরেছি। হুম। অনেক সময় দেখা যায় যে এই ভাবেরও তো একটা কারক তত্ত্ব আছে, তো রাহুর দৃষ্টি অনেক সময় ভাবের কারক তত্ত্বকেও ইম্প্যাক্ট করে। সেটা জন্মছক বলবে আর ব্যক্তির চরিত্র বলবে যে উনি অসুর সত্তার দিকে যাচ্ছে না দেবতার দিকে যাচ্ছে। যদি অসুরি প্রবৃত্তির দিকে যায় তাহলে রাহু অ্যাক্টিভেট বোঝা গেল। এটা অনেকটা ওই যে পার্কে এরকম আছে না যে মাঝখানে একটা ডান্ডা লাগানো থাকে, দুপাশে দুটো বাচ্চা দোল খায়, ওটাকে কি বলে? তারপরে আমরা স্যার দোলনাই তো বলি, আলাদা কোনো নাম থাকতেও পারে হয়তো, দোলনাই তো বলি আর কি। এটা দোলনা বলতে চেন সিস্টেম ঝুলছে ওটা নয় কিন্তু, হ্যাঁ, এটা যে ও মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, মানে দুই সাইডে বসে মানে হ্যাঁ উপর হ্যাঁ নিচে করে ইয়ে করে তো। হ্যাঁ 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 হ্যাঁ, দাড়ি পাল্লার মতো। হ্যাঁ হ্যাঁ, দাড়ি পাল্লার মতো। ওদের তো নামটা যে কি বলে আমার জানা নেই। যাই হোক, ওই নাম এবিসিডি ইএফ জিএইচ যাই হোক একটা হলো। তো ওখানে কি হয়, দুপাশে এক পাশে রাহু বসে আছে, এক পাশে কেতু বসে আছে। তো যে পাশটা উঁচু, ঠিক আছে, সেই ব্যক্তির মধ্যে সেই মানে গ্রহের ভাবটার মানে এফেক্টটা বেশি হবে। ডিগ্রির উপর নির্ভর করে না, ডিগ্রিটা হুম। আরে ডিগ্রিটার প্রভু, উপর দেখা যায়। রাহু রাহুর দৃষ্টি ডিগ্রি যদি 10 ডিগ্রি হয় তো কেতুর ডিগ্রিও 10 ডিগ্রি হবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কোনোদিন এমনটা হয় না যে রাহুর ডিগ্রি 10 ডিগ্রি, কেতুর ডিগ্রি 30 ডিগ্রি, এরকম হয় না। ঠিক আছে, সমান সমানই হয়। যদি বুঝতে পেরেছেন মানে এটা রেমেডি। জমিবাড়িতে দরকার করতে হবে ওকে। হ্যাঁ, ইনভেস্ট করতে হবে ওতে। ও যদি বিজনেস না করে না করবে, কিন্তু ওতে কিছু কিছু ইনভেস্ট করতে হবে ওনাকে। তবে মানে আমার একটা মাথায় আসলো ডেমিডি এরকম, যেমন যেমন আপনি এই কথাটা তো বলেই ফেলছেন এর আগে, হুম। যে চিকিৎসার জন্য, মায়ের চিকিৎসার জন্য ব্যয় হবে, তো এখন ওর ছোটখাটো কোনো গাড়ি যেমন সাইকেল টাইকেল এগুলো বিক্রি করে যদি আমার চিকিৎসাতে যদি ব্যবহার করি তাহলেও তো একটা রেমেডি হয়ে গেল। দেখুন, আমাদের যে গ্রহরা আছে না, এরা তখনই কিছু দেয় যখন আপনার কাছ থেকে ওরা কিছু নেবে। হুম। আমরা যদি এটা মানে আধ্যাত্মিক বিশ্লেষণের দিক থেকে দেখি, অন্য একটা দৃষ্টিকোণ থেকে, তো ধরুন কোনো ব্যক্তির শরীর খারাপ হয়েছে কারো। হুম। এক সেকেন্ড, ধরে নিলাম কোনো ব্যক্তির শরীর খারাপ হয়েছে, হতেই পারে, প্রত্যেকেরই শরীর খারাপ হয়, কিন্তু এর যদি আমরা একটু মানে অন্য দৃষ্টিতে দেখি যে কোনো একটা গ্রহের কারণেই তার শরীর খারাপ হয়েছে, এস আর নো, বুঝতে পারছেন? হুম। কোন একটা গ্রহের কারণে শরীর খারাপ হয়েছে, অর্থাৎ ওই গ্রহ ওই ব্যক্তির কাছ থেকে কিছু চাইছে। কি চাইছে? যে কোনো জিনিস, হয় তার সময় চাইছে, নয়তো তার কাছ থেকে অর্থ চাইছে, বা তার কাছ থেকে যে কোনো প্রকারের দণ্ড চাইছে। দণ্ড সে অর্থদণ্ড হতে পারে, ঠিক আছে, শারীরিক কষ্ট হতে পারে, যে কোনো, ওই গ্রহ কিছু না কিছু চাইছে। এবার আমি যদি আগে থেকে সেই জিনিসটা করতে পারি, যে আমাকে কোনো না কোনো গ্রহ, আমি বুঝতে পারছি আমার জন্ম ছক সাপেক্ষে, তো আমি সেই গ্রহকে আগে থেকেই যেটা চাইছে আমি সেটা দিয়ে দিলাম, তাহলে ওনারা আর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তাই না? একটা কথা আছে না, কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু পাওয়া যায়, বা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়া যায়। তো যেই গ্রহ আমাকে শরীর খারাপ করাচ্ছে সেই গ্রহের উদ্দেশ্যে আমি যদি দান করে দিই, অর্থাৎ আমার কি কি ক্ষতি হলো, এক হচ্ছে অর্থ ক্ষয় হলো, তাই তো, অর্থাৎ আমি অর্থ ডোনেট করলাম, ওই অর্থ ডোনেট আগে থেকে করে দিলে সেটা রেমিডি। আর যদি আমি নিজে না করি, নিজের মানে পকেট ভর্তি করে রেখে দিয়ে ছাড়বো না, তাহলে কি হবে, ওই গ্রহ আপনার কাছ থেকে নেবো তো নেবে, তার সঙ্গে শরীর খারাপও করে দেবে। বুঝতে পেরেছেন? তো এবার আপনার ছেলের ক্ষেত্রে কি হয়েছে, চতুর্থ পতি দ্বাদশে চলে গেছে, তো এবার দ্বাদশ ভাবে চতুর্থ পতির কোনো কিছু রেমিডি করাতে হবে, মানে রিলেটেড কিছু কর্ম করলে সেটা রেমিডি হয়ে যাবে। ওকে। দ্বাদশ ভাবে রিলেটেড কর্ম, দ্বাদশ হতে পারে ভাবে তাকে তাকে গৃহ চতুর্থ থেকে, পতিটা শনি, তাহলে সেই অনুযায়ী করতে হবে। দেখুন সেই আরো অনুযায়ী একটা লজিক এসছে,
চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহ সুখ, তাই না? অর্থাৎ পরিবারের সুখ শান্তি। এবার ওই ব্যক্তি দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের কারক বা ডিস্টেন্সের কারক, দূরত্বের কারক। তো তাহলে আপনি বুঝে নিন, তো উনি মানসিক শান্তি তখনই পাবে যখন উনি বাড়ি থেকে দূরে থাকবে। ঠিক আছে, এটাও লজিক হতে পারে। কিন্তু ওনাকে যদি সবকিছু মানে পেতে হয়, তখন তাকে কি হতে হবে, দ্বাদশ ভাবে কিছু কিছু দান পুণ্য করতে হবে। এবার দ্বাদশ ভাবে আপনি বলছেন শনিদেব বসে আছে, তাই তো? এস আর নো, শনিদেব তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তুলা রাশি তো দ্বাদশে, হ্যাঁ দ্বাদশে শনি আছে। তুলা তুলা রাশিতে লগ্ন, শনি উচ্চস্থ হয়। তুলা তুলা লগ্ন, তুলা লগ্ন। আচ্ছা আচ্ছা, তুলা লগ্ন হলে তাহলে কন্যা রাশিতে শনিদেব বসে আছে। হ্যাঁ তো কন্যা রাশিতে যদি শনিদেব বসে থাকে, শনিদেব রিলেটেড যে সমস্ত ব্যক্তিবর্গ থাকে, যেমন সমাজে লেবার শ্রেণী, যারা সুইপার হয় তাদের, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা ভীষণ বয়স হয়ে গেছে, গভীর বয়স হয়ে গেছে যাদের, তাদের কথা ইন্ডিকেট করে শনিদেব। তো তাদেরকে আমরা দান পুণ্য করতে থাকবো, কিছু না কিছু দান দিতে থাকবো, তাদের খাবার দেবো, কিছু অর্থ দেবো। বাবা, এখানে কি পরিমাণে বাজ বাজ পড়ছে, পয়েন্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ তাহলে কিছু দান করলে তো মনে হয় নাকি হসপিটাল? হ্যাঁ, হসপিটালে গিয়ে দান করলে হবে। হসপিটালে কাদেরকে দান করতে হবে? হসপিটাল হ্যাঁ অবশ্যই। কিন্তু কাদেরকে দান করব আমরা? যারা হচ্ছে কি একটু দরিদ্র, কারণ শনিদেব হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ যারা আছে, বয়স্ক লোকজন, হ্যাঁ তাদেরকে আমরা করতে পারি। স্যার একটা যেটা জানতাম যে বয়োজ্যেষ্ঠদের যারা মনে করেন ভিক্ষুক যারা আছে, তাদেরকে নাকি পয়সা দান করতে নেই, টাকা। এবার সেটা আপনার ডিপেন্ড করছে কোন গ্রহ আছে, ঠিক আছে? ও আচ্ছা, জন্ম ছক আপনার টোটাল লাইফে সিলেবাস তৈরি করে, যে আপনি কি দান করবেন, কোন জিনিস দানে গ্রহণ করবেন না, কোন জিনিসকে দান ভুলেও করবেন না, ঠিক আছে? এসব টোটালটা কমপ্লিটলি ওখানে লেখা থাকবে জন্মছকে। প্রথমে আগে ডিকোড করা শিখতে হবে, তারপরে আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট এগোবো। স্যার বলুন। ঠিক আছে। বলো দাদা, বলো। বলছি স্যার, বলছি ওইটা হচ্ছে এই যে দ্বাদশ ভাবে মানে মীন রাশিতে শনি, শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে জন্ম ছকে। তৃতীয় নম্বর হচ্ছে আমার ক্ষেত্রে বলছি মকর রাশি মেষ লগ্ন, তাহলে দ্বাদশ ভাবে শনি তো দৃষ্টি দিচ্ছে, আর এখানে এখন ট্রানজিটেও শনি দ্বাদশ ওখানে ভাবেই বসে আছে আছে। মীন রাশি। হ্যাঁ, সেক্ষেত্রে কি কিছু আপনার দ্বাদশ মানে ভাবে একই রেমেডি? কেন, এ তো ভালো দিকও হতে পারে। হ্যাঁ, ভালো দিক কি আছে? ভালো দিক হচ্ছে যখন যখন আমরা বিএনএন শিখবো, মানে ভৃগুনন্দী নারী, তখন আমাদের ট্রানজিটের উপরেই টোটাল সিলেবাসটা থাকবে। তখন দেখবো শনিদেব যখন ট্রানজিট করে তখন তার কর্মের একটা বিশেষ এফেক্ট করে, কারণ শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। তো এবার দেখতে হবে যে জন্মছকে মানে দশমপতি কে আছে। দশমপতির সঙ্গে শনিদেব যখন মানে ট্রানজিটে হোক, ট্রাইনে হোক, দৃষ্টিতে হোক, যখন তারা মানে জুতি তৈরি করে, তখন ওই ব্যক্তির কর্ম নিয়ে একটা বিশেষ পরিবর্তন আসে। সেটা ভালো দিক হতে পারে অথবা খারাপ দিক হতে পারে, বুঝা গেল? এবার যেহেতু দ্বাদশ ভাবে এখন শনি ট্রানজিটে এসছে তোমার, তো এক্ষেত্রে কি হয়, শনিদেব এমনিতেই মীন রাশিতে থাকলে নতুন করে শুরুয়াত করায়, যত দুনিয়ার স্ক্যাম আছে সব এক্সপোজ হচ্ছে, তাই না? আবার যখন মেষ রাশিতে আসবে তখন নতুন কিছু শুরু হবে, হতে পারে এই যে অলরেডি এডুকেশনে নতুন কোনো কিছুর ইমপ্লিমেন্ট হচ্ছে, নতুন কোনো ল আসতে চলেছে, ঠিক আছে? সেটা এখনো দেরি আছে। যখন মেষ রাশিতে ঢুকবে শনিদেব, তখন এই সমস্ত সব দুনিয়া সিস্টেম টোটাল নতুন করে রিসেট হয়। ওকে, শনিদেব পুরো টোটাল রাশিচক্র ঘুরতে 12 বছর সময় নেয়, সরি 30 বছর সময় নেয়, 12 বছর তো বৃহস্পতি নেয়। এই 30 বছর পর পর এই দুনিয়াতে একটা করে রিসেট সিস্টেম হয়, ঠিক আছে? বিশ্বাস না হলে আমরা 30 বছরের ডাটা যদি আমরা মানে অতীত থেকে কালেক্ট করি, তাহলে অনেক কিছু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এইভাবে হচ্ছে কাজ।
এরা যারা মানে স্ক্যাম করে তারা সব এক্সপোজ হচ্ছে এখন। শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে হচ্ছে তা নয়, বিদেশেও হচ্ছে, চারিদিকে হচ্ছে। স্যার লাস্ট আগে লাস্ট 2026-এ জবে থেকে ঢুকেছি বা শনিদেব জবে থেকে মীন রাশিতে ট্রানজিট করেছে তবে থেকে সরি চারিদিকে একটা কেমন যেন অস্থির পরিস্থিতি, তাই না? এই কি হতে চলেছে, এই কি হতে চলেছে, আমরা এমন কোন জিনিস এই লাস্ট 6 থেকে 1 বছরের মধ্যে দেখতে বাকি রাখিনি। কি হয়নি, এত স্পিডে সবকিছু আমরা দেখছি। এই কোথায় যুদ্ধ লাগছে, এই কোথায় পৃথিবীতে টোটাল জ্বালানির ক্রাইসিস শুরু হয়ে গেছে, এনার্জি ক্রাইসিস শুরু হয়ে গেছে, মার্কেটের মানে শেয়ার বাজারের কথা বলছি, ওঠা নামা তো লেগেই রয়েছে। এখানে মনে হয় কে আছে, অসিদ্ধা মানে মার্কেটে ইনভেস্টমেন্ট করে না? হ্যাঁ স্যার, অল্প কিছু শিখছি, হ্যাঁ। এখনো শিখছি, মানে বুঝতে পেরেছি, প্রপারলি শেখা হয়নি এখনো কমপ্লিট ভাবে। বুঝতে পেরেছি। নিফটি চার্টে ওঠানামা দেখেছো? কোথায় ছিল মার্কেট? হ্যাঁ 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 হ্যাঁ। লকডাউন যখন খুব, ছিল খুব, এখন তো- কোথায় ছিল, কোথা থেকে কোথায় চলে গেছে, এখন মার্কেট পুরো মানে আনস্টেবল স্থিতিতে রয়েছে, কি হবে বোঝা যাচ্ছে না। এখন যেটুকু স্যার আমার মানে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এখন কিন্তু এখানে যে মার্কেট যেভাবে চলছে আর কি, এখানে কিন্তু প্রপারলি শিক্ষার ব্যাপারটা কিন্তু এখানে আসছে না। মানে আলটিমেটলি আপনার প্রায় 80% নিউজের উপরে ডিপেন্ড করে মার্কেট ওঠানামা করছে। হ্যাঁ, মানে আর ওখানে যে একটা শিক্ষার ব্যাপার আছে, সেই ব্যাপারটা এখন অ্যাপ্লাই হচ্ছে না। কোন চার্টের প্যাটার্ন ম্যাচ করবে না। হ্যাঁ, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এখন যেটা সব থেকে বুদ্ধিমানের কাজ, এখন হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা ভালো। আরেকটা হচ্ছে যারা শেয়ার মার্কেট নিয়ে মানে চর্চা করে, আমি লাস্ট একটা ক্লাস দেব শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে। তো আমি এখন টিপস বলে দেখ, দিই। এটা বললেন যেহেতু জাস্ট আমি একটা মানে মানে বলেই ফেললেন যেহেতু একটা বলি, যেরকম ধরুন আমার হচ্ছে আপনার হচ্ছে গিয়ে 6 হাউসে হচ্ছে আপনার জুপিটার হ্যাঁ, রেট্রো। তো সেই আচ্ছা। ক্ষেত্রে আপনি বলেছিলেন Fifth house এর result পিছনের দিচ্ছে। ঘরের এফেক্ট থাকে হ্যাঁ, 5th হাউসের। তা আপনি বলেছিলেন 5th হাউসের সঙ্গে একটা কানেকশন থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমার একটা কানেকশন কি হচ্ছে সেটা আমি বলতে পারি। হচ্ছে 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 কারণ আমার লগ্নপতি 6 হাউসে, সে জুপিটার। আচ্ছা, এবার যেহেতু লগ্নপতি জুপিটার আমার জুপিটার। রেট্রো, হ্যাঁ ও, লগ্নপতি জুপিটার, সেটা সে রেট্রো, তাহলে এত 5th হাউসের সঙ্গে কি আমার লগ্নের হালকা কানেকশন থাকছে না? আপনি যেহেতু বলেছিলেন স্টক ফিফথ মার্কেট হাউসেরও থাকবে, 6th হাউসেরও থাকবে। হ্যাঁ সেটাই বলছি। তাহলে আপনার কি মনে হচ্ছে? আমি ওই জন্য আগের দিন ভাবছিলাম যে বলবো, তা দেখলাম তখন আর হলো না বলা। আচ্ছা আচ্ছা, 5th হাউসের সাথে অবশ্যই কানেক্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস অসিদ্ধা, যখন বৃহস্পতি মানে বক্রী অবস্থায় থাকে, ঠিক আছে, হুম। তখন এটা কি আপনি ফিল করেছেন কোনোদিনও যে এই জগতে আপনি একটু বেশি বোঝেন? মানে আপনি হ্যাঁ যেটা স্যার, এটা তোমার মনে হয়। মনে হয় আপনি এটা। যেটা সবসময় মনে ভাবেন হয় আমার। সেটাই যেন ঠিক। হ্যাঁ, একদম একদম একদম। যখন আপনার 15-16 মানে আমাকে বছর বয়স যতক্ষণ ছিল, কেউ প্রপারলি মানে ভুলটা আমাকে ধরাবে না, আমি কিন্তু স্যার ওইটা আমার একদম সঠিকভাবে, একদম মানে মনে প্রাণে সঠিকভাবে আগাই। এবারে আচ্ছা, সেটা আচ্ছা। কেউ যদি আমাকে ভুলটা বুঝিয়ে বলে না এটা ঠিক না, ব্যাস ওইটা কিন্তু আমার চলবে। তারপরে ওইটাকেও কেউ যদি আমাকে ভুল প্রমাণ করে লজিক্যালি বলে দেয় না ওটাও ভুল, তাহলে আমি হ্যাঁ। তখন থেকে আবার ওটা মেনে চলবো। মানে আমি আচ্ছা। এই টাইপের ব্যাপারে চলে। এবার ধরুন আপনি যেটা আমাকে শিখিয়েছেন তো স্যার, মানে মানে যতটা আপনি শিখাচ্ছেন, হুম, আপনি যেটা বলবেন মনে করবেন যে ওইটা আমি একদম সারা জীবন ওইটা সঠিকভাবেই চলবে। আপনি যদি আমাকে দেখা গেলো 2 বছর পরে বললেন যে অসিত এইটা কিন্তু এরকম না, এটা এরকম, তখন হুম। কিন্তু সেইখান থেকে আমার ওই পয়েন্টটাই স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, মানে বুঝতে পেরেছেন? তোমাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, তোমাকে বোঝাতে গেলে লজিক মাস্ট। হ্যাঁ, একদম একদম। শুধু বললাম না স্যার, এটা বলতে হবে যে এই প্রপার এই কারণের জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা, লজিক লাগবে। ওকে, তাহলে আজকে পড়ার থেকেও প্রশ্ন উত্তর পর্ব চলেছে অনেকটা, তারপরে আর একটু কিছু হালকা হালকা কিছু হয়েছে। তো আবার বলবো আপনাদের কাছে করজোড়ে নিবেদন, রিকোয়েস্ট, আপনারা একটু পড়াশোনা করবেন, তাহলে আমারও ভালো লাগবে। হ্যাঁ, কারণ আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ওকে, তো আমাকে যদি আবার সেই বেসিকের জন্য ওয়েট করতে হয়, তাহলে সিলেবাস আমরা তাড়াতাড়ি শেষ করব কি করে? এমনিতেই আমি আবার বলেছি যে এটা অন্য ভাবে ব্যাচটাকে তৈরি করব, কিভাবে যত ধরনের টেকনিক আছে সেগুলো সব শিখবো।
এরকম মোটা মোটা বই মুখস্থ করার দরকার নেই, এটা অন্য ভাবেও শেখা যায়, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। কিন্তু তার জন্য কিছু বেসিক প্রিন্সিপাল তো চাই। এই যে অলরেডি আমরা কিন্তু প্রেডিকশনে হালকা হালকা শুরু করেছি যে অমুকের ভাবপতি যদি অমুক ভাবে থাকে তাহলে এর এমন এমন রেজাল্ট আসতে পারে, তাই না? ম্যাচ করছে তো? ম্যাচ করছে তো? হ্যাঁ স্যার করছে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে এবার বেসিক প্রিন্সিপাল আমাদেরকে রেডি সবসময় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ? 11টা ঠিক আছে, বাজতে গেল, হ্যাঁ? ঠিক আছে, শুভরাত্রি, রাধে রাধে সবাইকে। রাধে রাধে স্যার। রাধে রাধে। রাধে রাধে স্যার। স্যার হুম, রাধে রাধে। বলুন বলুন দাদা। হ্যাঁ বলছি ওই সঞ্জীবদার ব্যাপারটাও যদি এর মধ্যে কোনোদিন সময় হয়, কারণ আমাকে প্রায় প্রতিদিনই ফোন করে, তা আমি বলেছি আপনি যেদিন এর মধ্যে হবে হুম, আপনি আমাকে বলবেন, সেই মতো আমি তাহলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হুম, ঠিক 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 আছে। আছে। ওকে। ওকে।